আচ্ছা, আগের ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওভার ভোল্টেজ প্রোটেকশনের মধ্যে আমরা প্রথমত জানতে চাইছিলাম যে কি কি কারণবশত সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ হতে পারে। সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ কি কি কারণে হয়? দু রকমের মেন কারণ, একটা হচ্ছে ইন্টারনাল কারণ আর একটা হচ্ছে এক্সটার্নাল কারণ। তো ইন্টারনাল কারণগুলো যেগুলো ছিল তার মধ্যে কি কি টাইপস ছিল না, সুইচিং এর জন্য ওভার ভোল্টেজ হতে পারে, সুইচিং এর জন্য ওভার ভোল্টেজ হতে পারে। এবং সেই সুইচিংটা যখন আমরা কোনো লাইনকে, আনলোডেড লাইনকে হঠাৎ করে স্টার্ট করছি বা চালু করছি তখন আমাদের হতে পারে, অথবা কোনো লোডেড লাইন আছে সেই লোডেড লাইনকে হঠাৎ করে যখন আমরা বন্ধ করছি তখনও হতে পারে। আবার হচ্ছে কি, যখন আমরা কোনো ফল্ট হচ্ছে সিস্টেমের মধ্যে সেই ফল্টের সময় যখন আমরা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট দুটোকে সেপারেট হতে দেখছি, অর্থাৎ কারেন্টটাকে অফ করার চেষ্টা করছি, কাট অফ করার চেষ্টা করছি, সেই সময়ও হতে পারে কারেন্ট চপিং এর জন্য। এই তিনটে হচ্ছে সুইচিং এর মধ্যে তিনটে ক্যাটাগরি আমরা আগের দিন এক্সপ্লেন করেছিলাম। একটা ওপেন লাইনকে যখন আমরা অন করছি তখন, একটা যখন লোডেড লাইনকে আমরা যখন অফ করছি তখন, আর একটা হচ্ছে কারেন্ট চপিং এর সময়। এই তিনটে হচ্ছে সুইচিং এর জন্য ওভার ভোল্টেজের রিজনস। আর ইন্টারনাল যে আমাদের কারণ, ইন্টারনাল কারণের মধ্যে আরো একটা টাইপ ছিল, সেটার নাম হচ্ছে কি ইনসুলেশন ফেলিওর। এই ইনসুলেশন ফেলিওরটা আমরা এখন আলোচনা করব। ইনসুলেশন ফেলিওরের জন্য কিভাবে আমাদের লাইনের মধ্যে ওভার ভোল্টেজ হতে পারে। ইনসুলেশন ফেইলিওর। দেখো, ইনসুলেশন ফেলিওরটা এটা কিন্তু পাওয়ার সিস্টেমের মধ্যে অন্যতম একটা ফল্টের কারণ। বলা যেতে পারে যে পাওয়ার সিস্টেমে যত রকমের ফল্ট হয় তাদের মধ্যে সব থেকে বেশি ধরনের, মানে সব থেকে বেশি চান্স হচ্ছে ইনসুলেশন ফেলিওরের জন্য ফল্ট হওয়াটাই সব থেকে বেশি। ঠিক আছে, তো আমরা বলতে পারি পাওয়ার সিস্টেমের ফল্টের মধ্যে বিভিন্ন রকমের যে ফল্ট হয় তার মধ্যে ইনসুলেশন ফেলিওরটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ ফল্টের। ঠিক আছে, এবার যখন ইনসুলেশন ফেলিওর হচ্ছে এর মানেটা কি? ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন একটা লাইন আছে, ঠিক আছে, এরকম ধরো একটা ট্রান্সমিশন লাইনের ক্রস আর্ম থেকে ধরো আমাদের এরকম কিছু ইনসুলেটার, ডিস্ক ইনসুলেটার আছে। ঠিক আছে, ডিস্ক ইনসুলেটার এখান থেকে ঝুলে আছে এবং সেখান দিয়ে ধরো আমরা একটা লাইনকে নিয়ে যাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের যে লাইনটা, পাওয়ার লাইন, সেটা হচ্ছে ইনসুলেটারের সাপোর্টে যাচ্ছে। এগুলো ধরো ক্রস আর্ম, এরকম প্রত্যেকটা ফেজের জন্য এরকম ইনসুলেটার থাকবে। তো এই যে ইনসুলেশন ফেলিওর মানেটা কি, ইনসুলেশন ফেলিওর কিভাবে হতে পারে? সাপোজ এই যে ইনসুলেটার গুলোর সাপোর্টে আমার কন্ডাক্টরটা যাচ্ছে, ইনসুলেটার গুলোর মধ্যে অনেক সময় লিকেজ কারেন্ট দেখা দিতে পারে। লিকেজ কারেন্ট দেখা দিলে কি হবে না, এই কারেন্ট যেটা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা এই ইনসুলেটারের মধ্যে দিয়ে লিক করে ক্রস আর্ম ভায়া হয়ে টাওয়ারের নিচে চলে যেতে পারে। মানে এগুলো তো অ্যাকচুয়ালি টাওয়ারের ওপরে এরকম থাকে ক্রস আর্ম গুলো। তো ক্রস আর্মের মাধ্যমে সেগুলো টাওয়ারের একদম বডির থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে যেতে পারে। তো এটা হচ্ছে এক ধরনের ইনসুলেশন ফেলিওর। এই যে ইনসুলেটার গুলো আছে তাদের মধ্যে যদি কোনো লিকেজ হয়, মানে তার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট লিক করে বা যেতে পারে, তার মানে আমরা বলতে পারি ইট ইজ এ কাইন্ড অফ ইনসুলেশন ফেলিওর। এটা হচ্ছে কিন্তু একটা অন্যতম প্রধান কারণ পাওয়ার সিস্টেমের মধ্যে ফল্টের। ঠিক আছে, এবার যখন এই ইনসুলেশনটা ফেলিওর হচ্ছে, এখানে তো একটা আমার ইনসুলেটার আছে, এই যে ডিস্ক ইনসুলেটার যেগুলো আছে এগুলো, বা সাসপেনশন টাইপ যে ইনসুলেটার আমাদের আছে, সেগুলো তো এক এক ধরনের ইনসুলেটার। ইনসুলেটারের কাজ কি? ইনসুলেটারের কাজ হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো হতে না দেওয়া, কারেন্টের ফ্লোটাকে অপোজ করা, কারেন্টকে বাধা দেওয়া, এটাই তো ইনসুলেটারের কাজ। এবার ইনসুলেটার গুলোকে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য ডিজাইন করে থাকি। এই যে আমাদের ট্রান্সমিশন লাইন, এটার তো একটা ভোল্টেজ লেভেল আছে, একটা সার্টেন ডিফাইন্ড ভোল্টেজ লেভেল আছে। এখন যদি সেই ভোল্টেজ লেভেলের থেকে বেশি ভোল্টেজ চলে আসে তাহলে কি হবে? সেটার কারণে ইনসুলেটার গুলো ড্যামেজ হতে পারে, কারণ ইনসুলেটার গুলোকে আমরা ডিজাইন করেছি এই ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য। এখন তার থেকে যদি বেশি ভোল্টেজ হয় সেই কারণে কি হতে পারে, ইনসুলেটার গুলোর ইনসুলেশন স্ট্রেংথ ব্রেকডাউন হতে পারে, ইনসুলেশনের ব্রেকডাউন হতে পারে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ইনসুলেটার ব্রেকডাউনের রিজন। তো এখন মনে করো একটা কোনো পার্টিকুলার ট্রান্সমিশন লাইন এরকম আছে, একটা ধরো ট্রান্সমিশন লাইন আমাদের আছে এরকম। ঠিক আছে, ট্রান্সমিশন লাইন এটা, সাপোজ আমি এই ট্রান্সমিশন লাইনের নাম দিয়ে দিলাম পি কিউ। ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের নাম দিয়ে দিলাম পি কিউ। ঠিক আছে, এবার মনে করো এই ট্রান্সমিশন লাইনের মধ্যবর্তী কোনো একটা জায়গায়, সাপোজ এখানে এই জায়গার নাম দিলাম সাপোজ আমি এক্স। ঠিক আছে, এরকম একটা জায়গায় এটা ট্রান্সমিশন লাইন আছে, সেই ট্রান্সমিশন লাইনে এরকম একটা জায়গায় ধরো ফল্ট হয়েছে। কিরকম ফল্ট না, ইনসুলেশনের
ব্রেকডাউন হয়ে গেছে, দিয়ে ফল্ট হয়ে গেছে। তো ইনসুলেটরের ব্রেকডাউন হয়ে গেলে কি হবে, কি জন্য ইনসুলেশনের ব্রেকডাউন হয়? ভোল্টেজ যদি বেশি ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো একটা সময় ভোল্টেজ বেশি হয় তাহলে ইনসুলেশনের ব্রেকডাউন হবে, আদারওয়াইজ তো ইনসুলেটরের ব্রেকডাউন কেন হবে? ইনসুলেটরটা তো ভোল্টেজ যেটা আমার লাইন ভোল্টেজ সেটাকে তো উইথস্ট্যান্ড করার জন্য এটা ডিজাইন। সাপোজ এই লাইনের ভোল্টেজ আমার ফর এক্সাম্পল নর্মাল কন্ডিশনে এই যে ট্রান্সমিশন লাইন আছে পিকিউ এর ভোল্টেজ লেভেল ধরা যাক ভি, ঠিক আছে, ভি ভোল্টেজের জন্য আমার এই লাইনটা ডিজাইন করা আছে। এখন যদি এখানে একটা ইনসুলেশনের ফেলিওর হয়ে যায়, ইনসুলেশনের ফেলিওর যদি কোনো কারণবশত ধরো হয়ে যায় তখন কি হবে? তখন ধরা যাক কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যখন ইনসুলেশনের ফেলিওরটা হয়েছে সেই সময় নিশ্চয়ই ভোল্টেজটা ভি ছিল না, ভি এর থেকে কিছু বেশি না হলে ইনসুলেশনের ব্রেকডাউনটা হবে কেন? ভি ভোল্টেজের জন্য তো হতে পারে না, কারণ ভি ভোল্টেজের মতো উইথস্ট্যান্ড করার মতো ক্যাপাসিটি তো ইনসুলেশনগুলোর আছেই, তার থেকে নিশ্চয়ই বেশি হয়েছে, তার জন্য এটার ব্রেকডাউন হয়েছে। তো ফর এক্সাম্পল আমরা ধরে নিতে পারি কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যখন আমার এই ব্রেকডাউনটা ঘটেছে সেই সময় ধরো সিস্টেমের ভোল্টেজ এখানে 2V হয়ে গেছে, ইনস্ট্যান্টেনিয়াসলি ভোল্টেজটা ধরা যাক 2V হয়ে গেছে। এই যখন ফল্টটা হয়েছে সেই সময় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ হয়েছে 2 × V, মানে নর্মাল ভোল্টেজ হচ্ছে V কিন্তু 2 × V হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, যার জন্য এই ব্রেকডাউনটা ঘটেছে। এবার এই পিকিউ যেটা দেখানো হয়েছে এটা একটা লং ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। লং ট্রান্সমিশন লাইনে হঠাৎ করে যখন এরকম কোনো ঘটনা ঘটে, অর্থাৎ সুইচিং যদি হয় বা হঠাৎ করে কোনো জায়গায় আমরা লাইনটাকে অফ করি বা অন করি বা কোথাও কোনো ফল্ট হয়, সেগুলোর সঙ্গে ইনভলভ থাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ চার্জ, ঠিক আছে। সেই চার্জের কারণে যখন আমরা এরকম কোনো হঠাৎ একটা ফল্টি কন্ডিশন অ্যারাইজ করলো, সেই চার্জের কারণে, এবং এই আমরা জানি লং ট্রান্সমিশনের যে মডেলটা সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড মডেল, অর্থাৎ তার মধ্যে ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর এগুলো অনেকগুলো ভাগে বিভক্ত থাকে, এবং সমস্ত পার্টটাকে আমরা আগের দিন দেখিয়েছিলাম কিভাবে আমরা লং ট্রান্সমিশন লাইনকে এক্সপ্লেন করতে পারি ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স মডেল। তো যখন এরকম একটা ইনস্ট্যান্টেনিয়াসলি ভোল্টেজ 2V এখানে হচ্ছে, তার জন্য তৈরি হবে দুটো ভোল্টেজ ওয়েভ, ঠিক আছে। দুটো ভোল্টেজ ওয়েভ যেটা তৈরি হবে সেগুলো হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের দুদিকে ছুটে যাবে, ঠিক আছে, এবং এখান দিয়ে একটা গ্রাউন্ডে একটা ফল্ট কারেন্টও যাবে, ঠিক আছে। এবার এই যে আমার ওয়েভ তৈরি হবে, ট্রাভেলিং ওয়েভ যেটা তৈরি হবে, তাদের ভোল্টেজের মান হবে -V, ঠিক আছে, এবং তারা দুদিকে ছুটে যাবে। একটা ভোল্টেজ আমার এইদিকে ছুটে যাবে ভোল্টেজ ওয়েভ, আর একটা হচ্ছে এইদিকে ছুটে যাবে দুই প্রান্তের দিকে, ঠিক আছে। এর ভোল্টেজ কত হবে? এর ভোল্টেজ হবে আমার -V। এবং আমরা যদি এই লাইনটার ন্যাচারাল যে ইম্পিডেন্স, ঠিক আছে, সেটাকে যদি আমরা Z0 ধরে নিই, যদি আমরা ন্যাচারাল ইম্পিডেন্স অফ দ্য লাইন এটাকে যদি আমরা Z0 ধরে নিই, তাহলে কারেন্ট কত ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে যেটা আমার ভোল্টেজ আছে, ভোল্টেজ ডিভাইডেড বাই ন্যাচারাল ইম্পিডেন্স, মানে -V ডিভাইডেড বাই Z0, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্ট, মানে -V ডিভাইডেড বাই Z0। একইভাবে আমরা বলতে পারি অন্য দিকটাতে এই দিকে যেটা যাবে সেটারও হচ্ছে ভোল্টেজ ওয়েভের ম্যাগনিটিউড হবে -V এবং কারেন্টের ম্যাগনিটিউড হবে -V ডিভাইডেড বাই Z0, ঠিক আছে। এই দুটো ভোল্টেজ ওয়েভ আমার দুদিকে ছুটে গেল। এবার দুদিকে ছুটে গিয়ে কি দেখবে? এই এন্ডটা ওপেন, এই এন্ডটাও ওপেন, এবং আমরা জানি ওপেন এন্ডে সেই ভোল্টেজ ওয়েভটা আবার রিফ্লেক্টেড হবে মানে প্রতিফলন হবে, দিয়ে লাইনের বরাবর এই দিকে আবার সেটা ছুটে আসবে। এবং যখন একটা ওপেন এন্ডে কোনো ভোল্টেজ ওয়েভ এরকম রিফ্লেক্টেড হয় বা ট্রাভেলিং ওয়েভ এরকম যখন কোনো রিফ্লেক্টেড হয়, তখন কি হয় না ভোল্টেজের ম্যাগনিটিউডটা সেম থাকে, মানে ভোল্টেজটা -V থাকবে, এর কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু কারেন্ট যেটা রিফ্লেক্টেড হবে তার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, মানে ওটা +V ডিভাইডেড বাই Z0 হয়ে যাবে, ঠিক আছে, +V ডিভাইডেড বাই Z0 হয়ে যাবে। এবং এদিকেও তাই, এদিকেও হচ্ছে -V, এবং কারেন্ট যেটা আসবে সেটা হয়ে যাবে কত? V ডিভাইডেড বাই Z0, V ডিভাইডেড বাই Z0, ঠিক আছে। তার মানে প্রথমে আমার যে ফল্ট কারেন্ট যেটা ছিল, প্রথমত যখন আমার ইনস্ট্যান্টেনিয়াসলি যখন ফল্টটা হয়েছিল তখন আমার ফল্ট কারেন্ট ছিল -V ডিভাইডেড বাই -2V ইন্টু -2V ডিভাইডেড বাই Z0। দেখো এইদিকে কত গেছিল? এইদিকে গেছিল আমার এইটা -V বাই Z0, আর ওইদিকে কত গেছিল? -V বাই Z0। টোটাল কারেন্টটা এসেছে কোথা দিয়ে? এখান দিয়ে এসেছে, তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছিল? -2V ডিভাইডেড বাই Z0 নিশ্চয়ই ছিল প্রথমত, -2V ডিভাইডেড বাই Z0 এই কারেন্টটা ছিল, ঠিক আছে। আর এখন যেটা হলো, এখন হচ্ছে আমার এদিক থেকে যেটা রিফ্লেক্টেড ওয়েভ তার জন্য এদিক থেকে V বাই Z0 কারেন্ট আসছে, আবার এদিক থেকেও V বাই Z0 কারেন্ট আসছে, তাহলে এই পথে কত কারেন্ট যাবে? এই পথে আমার কারেন্ট চলে যাবে 2V ডিভাইডেড বাই
জেড জিরো। ঠিক আছে, 2V ডিভাইডেড বাই জেড জিরো, এটা হয়ে যাবে আমাদের ফল্ট কারেন্ট। তো এইভাবে মানে একবার ওই দিকে একবার এই দিকে দুদিক বরাবর একটা কি হবে, ফ্ল্যাশ ওভার হবে। এই যে হিউজ একটা কারেন্ট, এই কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু একটা হিউজ ম্যাগনিটিউড, দেখতেই পাচ্ছ 2V ডিভাইডেড বাই জেড জিরো, মানে ডবল ভোল্টেজ ডিভাইডেড বাই ন্যাচারাল ইম্পিডেন্স। তো তার জন্য একটা হিউজ ফ্ল্যাশ ওভার হবে, এবং সেই ফ্ল্যাশ ওভারটা কিন্তু পিরিয়ডিক্যালি চলতেই থাকবে। একবার এদিক থেকে কারেন্ট আসার জন্য, একবার এইদিকে কারেন্ট যাওয়ার জন্য, কিন্তু পিরিয়ডিক্যালি এই ফ্ল্যাশ ওভারটা চলতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই লাইনের যে মধ্যে এই এনার্জি, যে এনার্জির জন্য এই ট্রাভেলিং ওয়েভস গুলো তৈরি হয়েছিল, সেই এনার্জিটা যতক্ষণ না ডিসিপেটেড হয়ে যাচ্ছে ড্যাম্পিং এর কারণে, মানে যত এইরকম যখন ট্রাভেলিং ওয়েভ যাচ্ছে আস্তে আস্তে কি হবে, তার ড্যাম্পিং হবে, তার ম্যাগনিটিউডটা প্রথমে যদি এত বেশি থাকে, তারপরে আর একটু কমলো, তারপরে আরো কমবে, আস্তে আস্তে এই ব্যাপারটাকে বলা হয় ড্যাম্পিং। ঠিক আছে, তার ম্যাগনিটিউডটা কিন্তু কমতে থাকবে। কারণ কিসের জন্য, কারণ এই লাইনের মধ্যে কিছুটা যখন ট্রাভেলিং ওয়েভ যাবে তার মধ্যে কিছুটা লস হবে, সেই লসের কারণে ড্যাম্পিং হবে, এবং তার জন্য আস্তে আস্তে এই ফ্ল্যাশ ওভারটা বন্ধ হবে। কিন্তু এই পিরিয়ডিক্যালি ফ্ল্যাশ ওভারটা হওয়ার জন্য কিন্তু লাইনের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, লাইনের মধ্যে কিন্তু অনেক বেশি ড্যামেজ দেখা যাবে ইনসুলেশন ফেলিওরের কারণে, এবং যে ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে সেটা কত, এবং সেটা হচ্ছে 2V ডিভাইডেড বাই জেড জিরো, এতটা একটা হিউজ ভোল্টেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং তার জন্য হিউজ কারেন্ট ফ্লো করছে। তার মানে আমরা বলতে পারি যে একটা লাইন, ট্রান্সমিশন লাইনে যখন কোনো ইনসুলেশন ফেলিওর হচ্ছে, তো ইনসুলেশন ফেলিওরের জন্য কি হয় না, লাইনের মধ্যে একটা ওভার ভোল্টেজ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, লাইনের মধ্যে একটা ওভার ভোল্টেজ বা ভোল্টেজ সার্জ আমরা দেখতে পাই, ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ। ঠিক আছে, এবং এটা ন্যাচারালি ডিকে করে একটা সময় স্টপ করে। তো এইভাবে একটা ইনসুলেশনের ফেলিওরের জন্য আমাদের ট্রান্সমিশন লাইনের মধ্যে ওভার ভোল্টেজ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা কি কি কারণ বলেছিলাম বলো, আগের দিন কি কি কারণ বলা হয়েছিল? সৌরভ, সৌরভ সেন। স্যার সুইচিং ছিল ইন্টারনাল গুলো, হ্যাঁ, ছিল সুইচিং একটা ছিল, যে কোনো লাইনকে যদি আমরা হঠাৎ করে চালু করি সেক্ষেত্রে একটা যে মানে ফল্ট হয় তার জন্য হয়। হ্যাঁ। আর একটা ইনসুলেশন ফেলিয়ার, আর এটা সুইচিং ছিল। এর মধ্যে কি কি টাইপ ছিল বলো? সুইচিং এর মধ্যে আমি তিনটে টাইপ বলেছিলাম, সবগুলোই সুইচিং কিন্তু। আচ্ছা সুইচিং স্যার, এর একটা মধ্যে ছিল যখন, হ্যাঁ বলো। একটা ছিল মানে লোডেড লাইন, একটা হচ্ছে আনলোডেড লাইন। হ্যাঁ, মানে আনলোডেড লোডেড লাইনকে লাইনের আমরা কি ক্ষেত্রে করছি, আনলোডেড লাইনকে আমরা অন করছি, লোড হ্যাঁ নেই এরকম একটা লাইনকে আমরা যখন অন করছি, সেটা হ্যাঁ একটা ঘটনা হতে পারে। আর হুম, লোড এটা আছে হচ্ছে মানে কি, লোডেড লাইন। লোডেড লাইন মানে কি, লোডেড লাইন মানেটা কি, অলরেডি লাইনটা অনই ছিল, তাহলে হুম, লোডেড হবে কি করে বলো? লোডেড লাইন মানেটা কি, সেক্ষেত্রে যখন আমরা হচ্ছে কোনো হয়তো লোডেড কোনো লাইন, কারণে হয়তো লাইনটা মানে কাট করা হয়েছিল সেক্ষেত্রে, এবং তারপরে আবার চালু করা হচ্ছে যেটা। হুম, মানে সেটা হচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু মানে লোডেড লাইনের ক্ষেত্রে যেটা মেনলি আমরা বলছি সেটা হচ্ছে কোনো লাইনটা চালু ছিল, হুম হ্যাঁ, কোনো একটা লাইন চালু ছিল, লোড অবস্থায় চালু ছিল। ঠিক আছে, লোড অবস্থায় চালু থাকার পরে আমরা হয়তো সেটাকে অফ করতে চাইছি। ঠিক আছে, অফ করতে চাইছি, কিসের জন্য অফ করছি, কারণ এখানে কোনো ফল্ট সাপোজ হয়েছে লোডের মধ্যে, তার জন্য আমরা ধরো এটাকে অফ করতে চাইছি। তো সেই সময় যখন আমরা অফটা করতে চাইছি, সার্কিট ব্রেকার, এটা ধরো সার্কিট ব্রেকার, তার যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দুটোর মধ্যে একটা হিউজ ভোল্টেজ তৈরি হচ্ছে। হুম আর একটা ঘটনা কি বলেছিলাম, যখন ধরো সার্কিট ব্রেকারের মধ্যে যে কন্ট্যাক্ট পয়েন্টস গুলো আছে তারা নিজেদের মতো সেপারেট হচ্ছে, যখন সেপারেটটা হচ্ছে, এই প্রসেসটা যখন ঘটছে, মানে এটা ধরো সার্কিট ব্রেকারের দুটো কন্ট্যাক্ট ঠেকেছিল যখন লাইন চালু ছিল, কিন্তু যখন ফল্ট হয়েছে তখন তো তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে, তারা একে অন্যের থেকে দূরে চলে যাচ্ছে। এই যখন দূরে চলে যাচ্ছে তখন এখানে হিউজ আর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে আর্কটা তৈরি হচ্ছে, আর্কটাকে নেভানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছি। ঠিক আছে, সেই যে আর্ক নেভানোর পদ্ধতি, সেই নেভাতে গিয়ে যদি আমরা ন্যাচারালি যখন আর্কটা নেভানোর কথা তার আগে আর্কটাকে জোর করে নিভিয়ে দিই, তার জন্য কি হবে না, আর্কের মধ্যেকার যে ইলেকট্রো ম্যাগনেটিক এনার্জি সেটা কিসে পরিণত হবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে পরিণত হবে। এবং তার জন্য এই আর্কের মানে অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারের যে দুটো কন্ট্যাক্ট পয়েন্টস, সেই দুটো কন্ট্যাক্ট পয়েন্টস এর মধ্যে একটা হিউজ ভোল্টেজ তৈরি হবে, যেটাকে আমরা গ্রাফিক্যালি ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বলে ডিনোট করেছিলাম, আগের দিন আমরা গ্রাফটা ড্র করেছিলাম। ঠিক আছে, এটা একটা কারণ হলো। আরেকটা কারণ আমরা এখন বললাম, সেটা কি, এটাও ইন্টারনাল কারণ, কিন্তু এটাও ইন্টারনাল কারণ, মানে ইন্টারনাল মানে হচ্ছে আমাদের আইদার যে ডিভাইস গুলো আছে আমাদের, অথবা যে লাইন গুলো আছে সেই লাইনের মধ্যে কোনো ফল্ট হলো, বা ডিভাইসের অ্যাক্রসে কোথাও কোনো ভোল্টেজ হলো, এগুলো সমস্ত হচ্ছে সিস্টেমের মধ্যেকার ইন্টারনাল ব্যাপার, সেগুলোর জন্য। ঠিক আছে, যখন আমাদের ইনসুলেশন ফেলিওরও হচ্ছে, তখন লাইনের মধ্যে ট্রাভেলিং ওয়েভস তৈরি হচ্ছে, এবং সেই ট্রাভেলিং ওয়েভের জন্য পিরিয়ডিক্যালি এখানে ফ্ল্যাশ ওভারটা কন্টিনিউ করতে থাকছে। যে পয়েন্টে ইনসুলেশনের ব্রেকডাউন হওয়ার জন্য ফল্ট হয়েছে, সেই পয়েন্টে কিন্তু পিরিয়ডিক্যালি ফ্ল্যাশ ওভারটা চলতে থাকছে।
এবং সেই যে ফ্ল্যাশ ওভারটা হচ্ছে তার কোরসপন্ডিং ভোল্টেজটা কিন্তু নর্মাল যে রেটেড ভোল্টেজ তার থেকে ডাবল হচ্ছে। ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওভার ভোল্টেজ ইন এ ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো ইনসুলেশন ফেলিওরের জন্য আমাদের কি হতে পারে না, আমাদের লাইনে ওভার ভোল্টেজ এর ঘটনা দেখা দিতে পারে। আরেকটা ইন্টারনাল রিজন হতে পারে, আরেকটা ইন্টারনাল রিজন তার নাম হচ্ছে আর্কিং গ্রাউন্ড। আরেকটা ইন্টারনাল রিজন তার নাম হচ্ছে ধরো আর্কিং গ্রাউন্ড। আর্কিং গ্রাউন্ড এই টপিকটা কি তোমরা পড়েছো এর আগে? আর্কিং গ্রাউন্ড দেবাশিস? হ্যাঁ স্যার, না শোনা পড়েছি। পড়েছি আর্কিং বলে মনে গ্রাউন্ড হচ্ছে পড়েছো? স্যার। পড়োনি? হ্যাঁ তো স্যার। আচ্ছা ঠিক আছে, আর্কিং গ্রাউন্ড দেখো, আর্কিং গ্রাউন্ড হচ্ছে একটা ঘটনা, যে ঘটনার জন্য সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ দেখা দিতে পারে। আমি একটু এক্সপ্লেন করছি, ঠিক আছে, কি কারণে ওভার ভোল্টেজটা দেখা দেয়। তো ব্যাপার হচ্ছে যে মানে যখন প্রথম দিকে, মানে এখনকার দিনে আর হয় না, আগেকার দিনে যখন ট্রান্সমিশন লাইন তৈরি করা হতো, সেই সমস্ত ট্রান্সমিশন লাইনগুলোতে তিনটে করে ফেজ থাকতো, এখনো থাকে, তিনটেই ফেজ থাকে। কিন্তু আগেকার দিনের ট্রান্সমিশন লাইন সিস্টেমে ওখানে নিউট্রালটাকে গ্রাউন্ড করে রাখা হতো না। ঠিক আছে, নিউট্রালটাকে গ্রাউন্ড করা হতো না, নিউট্রালটা আইসোলেটেড নিউট্রাল থাকতো। ঠিক আছে, গ্রাউন্ডেড নিউট্রাল হতো না। তাতে কি হতো, তাতে কি সুবিধা পেতো যার জন্য ওটা করতো? সুবিধাটা হতো যখন কোনো ধরো কোনো একটা পার্টিকুলার লাইনের সঙ্গে গ্রাউন্ডের ফল্ট হলো। ঠিক আছে, ধরো এরকম আমাদের ট্রান্সমিশন লাইন ছিল আগেকার দিনে, এটা ধরো একটা ফেজ, রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, আর এটা ধরো আমাদের ব্লু ফেজ। ঠিক আছে, আমরা ওই লাইনের মধ্যেকার এখানে জেনারেটর থেকেই ধরো দেখানো স্টার্ট করে দিচ্ছি। তো এটা ধরো রেড ফেজ, এটা ধরো ইয়েলো ফেজ, এবং নিচেরটা হচ্ছে ব্লু ফেজ। ঠিক আছে, এবার ধরো কোনো একটা পার্টিকুলার ফেজে ফল্ট হয়েছে, নিউট্রালটা কিন্তু গ্রাউন্ডেড নেই। এই ধরনের নিউট্রালকে কি নিউট্রাল বলে? একে বলে আইসোলেটেড নিউট্রাল। আইসোলেটেড, ঠিক আছে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম নিউট্রালকে বলা হয় আইসোলেটেড নিউট্রাল। তো এরকম যদি সিস্টেমটা থাকতো তাতে কি সুবিধা হতো? মনে করো যদি কোনো লাইনে, পার্টিকুলার একটা লাইনের সঙ্গে গ্রাউন্ডের ফল্ট হয়ে গেল, তাহলে ফল্ট কারেন্টটা কি গ্রাউন্ডে যেতে পারবে? যদি আমার এখানে নিউট্রালটা গ্রাউন্ড করে না রাখি, তাহলে কি ফল্ট যদি কোনো একটা পার্টিকুলার ফেজে হয়, তার জন্য ফল্ট কারেন্টটা কি রিটার্ন করার জায়গা পাবে? রিটার্ন করার কিন্তু জায়গা পাবে না। তাতে কি হলো, আমাদের গ্রাউন্ড ফল্ট বলে কোনো ব্যাপার থাকবেই না। যা ফল্ট, শুধু লাইন টু লাইন ফল্ট হলেই এই লাইন বন্ধ হবে, আদারওয়াইজ চলবে। তার মানে যদি কোনো একটা ফেজেও ফল্ট হয়, বাকি দুটো ফেজ কিন্তু চালু থাকবে। তো এই সুবিধাটাকে নেওয়ার জন্য আগেকার দিনে এটা করা হতো, যদি কোনো একটা পার্টিকুলার ফেজও গ্রাউন্ডেড হয়ে যেত, বাকি দুটো ফেজে আমাদের পাওয়ারটা চালু থাকতো। ঠিক আছে, এটা একটা ঘটনা, আমাদের একটা সুবিধা হয়তো হতো। ঠিক আছে, আর কি সুবিধা হতো না, আমাদের যদি নিউট্রাল গ্রাউন্ডেড না থাকে, তাহলে জিরো সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট কেন ফ্লো হয়? জিরো সিকোয়েন্স কারেন্ট কেন ফ্লো হয় বলো? যদি কোনো জায়গায় গ্রাউন্ড ফল্ট হয়, তখনই কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো হতে পারে। কিন্তু যদি এখানে নিউট্রাল আমরা গ্রাউন্ড করে নাই রাখি, তাহলে এখান দিয়ে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হওয়ার চান্সই থাকবে না। জিরো সিকোয়েন্স কারেন্ট যদি ফ্লো না করে, এবং কখনো কখনো এরকমও হয়, ধরো তিনটে ফেজ আছে, তো তিনটে ফেজের যে ব্যালেন্স কারেন্ট, এটার মধ্যে ধরো আর ওয়াই, মানে আই আর, এটার মধ্যে ধরো আই ওয়াই, এটার মধ্যে ধরো আই বি, এই কারেন্টগুলো ফ্লো করছে। এবার এই কারেন্টগুলো যদি ব্যালেন্সড কন্ডিশনে থাকে, তাহলে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না। কিন্তু তিনটে ফেজের কারেন্টের মধ্যে যদি কোনো আনব্যালেন্স থাকে, কারেন্ট যদি সমান না হয়, তখন আনব্যালেন্স কারেন্ট একটা তৈরি হবে, এবং সেটাই জিরো সিকোয়েন্স কারেন্ট হিসাবে এখান দিয়ে ফ্লো করবে। নিউট্রালটা যদি গ্রাউন্ড করা থাকতো তো তখন ফ্লো করতো, কিন্তু নিউট্রালটা আগেকার দিনে যে আইসোলেটেড নিউট্রাল সিস্টেম, সেখানে গ্রাউন্ড করাই থাকতো না। তার মানে ওই আনব্যালেন্স কারেন্টটাও ফ্লো হতো না। এবং আনব্যালেন্স কারেন্ট যেহেতু ফ্লো হতো না, তার জন্য কি হতো, আমাদের যে কমিউনিকেশনের জন্য যে লাইন আছে, মানে এটা তো আমাদের ট্রান্সমিশন লাইন, এছাড়াও টেলিফোনের তার, সেগুলো তো আছে, মানে আমাদের ন্যাচারাল, মানে যে আমরা মানে চারিপাশে যে দেখি ট্রান্সমিশন লাইন, তার তলা দিয়ে হয়তো কমিউনিকেশনের জন্য অন্য কোনো তার গেছে। এবার কি হতো, যখনই এর মধ্যে নিউট্রালটাকে আমরা গ্রাউন্ড করে দেবো, তার মধ্যে সবসময় একটা আনব্যালেন্স কারেন্ট একটু তো হলেও ফ্লো করবে, সামান্য হলেও আনব্যালেন্স কারেন্ট তো ফ্লো করবে, কারণ তিনটে ফেজের কারেন্ট এক্স্যাক্টলি ব্যালেন্স তো হবে না, একটু হলেও আনব্যালেন্স কারেন্ট ফ্লো করবে। এবং সেই কারেন্টের সঙ্গে কি হবে, সেই যে কারেন্ট, তার সঙ্গে হচ্ছে আমাদের যে কমিউনিকেশন লাইন যেটা আছে, তার মধ্যে একটা ইন্টারফিয়ারেন্স এফেক্ট তৈরি হতো। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা কাপলিং, মিউচুয়াল কাপলিং এর জন্য একটা, এর মধ্যেও একটা ইন্টারফিয়ারেন্স তৈরি হতো, মানে এর মধ্যে দিয়ে কমিউনিকেশন সিগন্যাল গুলো যাওয়ার কথা, সেগুলো ডিস্টর্টেড হয়ে যেত। কারণ এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, আর এখান দিয়ে যে আমার কমিউনিকেশন সিগন্যাল যাচ্ছে, দুটো তার, দুটোই তো অ্যাকচুয়ালি কারেন্ট। তো দুটো কারেন্ট ফ্লোয়িং কন্ডাক্টর, তাদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স তো থাকবেই।
মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য এর মধ্যেকার যে সিগন্যালটা আছে সেটা কি হতো, সেটা হচ্ছে তোমার ডিস্টর্টেড হয়ে যেতে পারতো। তো এটাও একটা ঘটনা আগেকার দিনে। এটার হাত থেকে বাঁচানোর জন্য কি করা হতো না, নিউট্রালটাকে গ্রাউন্ডই করা হতো না, তিনটে ফেজ এরকম চলতো। কোনো একটা পার্টিকুলার ফেজ হলে আমাদের পাওয়ারও বন্ধ হতো না, এরকম কমিউনিকেশন লাইনের সঙ্গে ইন্টারফারেন্স হতো না, কারণ জিরো সিকোয়েন্স কারেন্টও ফ্লো হতো না। কিন্তু এই করতে গিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা হচ্ছে আর্কিং গ্রাউন্ডের সমস্যা। ঠিক আছে, তো আমরা এখন আর্কিং গ্রাউন্ড ব্যাপারটা কি সেটা একটু ডিসকাস করব। তো ধরো এরকম আমাদের সিস্টেম আছে, থ্রি ফেজ সিস্টেম। এবার এই যে তারগুলো, ট্রান্সমিশনের তার, সেগুলো কোথা দিয়ে যাবে? মাটির উপর দিয়েই তো যাবে, মানে টাওয়ারের উপর দিয়ে যাবে, কিন্তু টাওয়ারগুলো তো মাটির উপরেই বসানো আছে, তাই না? টাওয়ারগুলো সাপোর্টে দিয়ে এই তারগুলো যাচ্ছে একটা, মানে মাটির উপরে ধরো টাওয়ার বসানো আছে, ট্রান্সমিশনের টাওয়ার, সেই টাওয়ার এরকম যে বসানো আছে, সেই টাওয়ারের ওপর দিয়ে আমাদের এইগুলোকে, মানে তারের ওপর তারগুলোকে এরকম ভাবে নিয়ে যাওয়া হতো, তাই তো? টাওয়ারের ওপরে এরকম ভাবে আমাদের যে সাপোর্ট আছে সেগুলোর উপরে আমাদের এই তারগুলোকে, কন্ডাক্টরগুলোকে আমরা নিয়ে গিয়ে থাকি। ঠিক আছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে, যখন আমরা এইরকম টাওয়ারের ওপরে এই তারগুলোকে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে, টাওয়ারের ওপর দিয়ে যখন আমরা এই তারগুলোকে যখন নিয়ে যাচ্ছি, ধরো ধরো এটা একটা ফেজের একটা ক্রস আর্ম, ঠিক আছে? টাওয়ারের উপরে থাকে কি, ক্রস আর্ম থাকে, ক্রস আর্ম থেকে ঝোলানো থাকে কি, ইনসুলেটর থাকে। ঠিক আছে, ক্রস আর্মের থেকে ঝোলানো থাকে আমাদের ইনসুলেটর। ইনসুলেটরের সাপোর্টে কে থাকে? ইনসুলেটরের সাপোর্টে আমাদের কন্ডাক্টর গুলো থাকে। এরকম একটা ফেজ আমি দেখালাম, তিনটে ফেজে এরকম থাকবে। এই যে কন্ডাক্টর গুলো থাকছে, সেই কন্ডাক্টর আর এই টাওয়ার গুলো কি করা থাকে? টাওয়ার গুলো তো গ্রাউন্ডেড, এটা তো মাটির সঙ্গে একটা জায়গায় গ্রাউন্ড করা থাকে, মাটির সঙ্গে একটা জায়গায় তো গ্রাউন্ড, মানে মাটিতে তো পোতা থাকে এগুলো। এবার কি হচ্ছে, এই যে তার যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আর যেটা যে জায়গায় গ্রাউন্ড করা আছে, এই দুটোর মধ্যে একটা কি তৈরি হবে? একটা ক্যাপাসিটেন্স তো তৈরি হবে। টাওয়ারের যে স্ট্রাকচার, টাওয়ারের স্ট্রাকচারের সঙ্গে কন্ডাক্টর, এদের মধ্যে কি হবে? একটা আমাদের ক্যাপাসিটেন্স ফর্ম করবে। এইটার আর এইটার মধ্যে একটা ক্যাপাসিটেন্স তো ফর্ম করবে, এই কন্ডাক্টর এবং এই যে টাওয়ারের স্ট্রাকচার, তার মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। তো সেটাকে আমরা এখন এখানে দেখাবো। এই ক্যাপাসিটেন্সটাকে আমরা এরকম ভাবে দেখাতে পারি যে, এখানে ধরো এটা আমাদের গ্রাউন্ড আছে, রেড ফেজের সঙ্গে আমাদের এরকম একটা ক্যাপাসিটেন্স আমরা ভাবতে পারি। এটা কিসের জন্য বুঝতে পারছো? ক্যাপাসিটেন্সটা কিসের জন্য? ক্যাপাসিটেন্সটা কিসের জন্য কি তোমরা বুঝতে পারছো? আমি আরেকবার বলি। ধরা যাক কোন একটা টাওয়ারের আমি একটা সিঙ্গেল পোল দিয়ে সাপোজ এক্সপ্লেন করছি, কিন্তু সিঙ্গেল পোল তো আর থাকে না, ট্রান্সমিশনের টাওয়ার থাকে। তো এটা ধরো আমাদের তিনটে ফেজের এখানে আছে, ইনসুলেটর গুলো এরকম আছে। ঠিক আছে, এটা ধরো আমাদের ক্রস আর্ম, ক্রস আর্মের সাপোর্টে তিনটে ইনসুলেটর আছে। ইনসুলেটরের ওপর দিয়ে ধরো তিনটে ফেজের তার এরকম করে চলে যাচ্ছে। এটা ধরো রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, আর এটা ধরো আমাদের ব্লু ফেজ। ঠিক আছে, তিনটে ফেজের তার এরকম যাচ্ছে। তা এই যে তারগুলো যায়, এই তার আর এই যে টাওয়ারের বডিটা, এই যে বাট এটা যে আমাদের পোলই সাপোজ ধরো এটা একটা পোল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ট্রান্সমিশনের টাওয়ার থাকে ওগুলো সবই হচ্ছে মেটালিক। ঠিক আছে, এটা ধরো একটা লোহার একটা পোল। ঠিক আছে, এখন এইখান দিয়ে রেড ফেজ যাচ্ছে, এটা হচ্ছে পোলটা গ্রাউন্ড করা আছে। তা এই যে যখন তার আর এই যে আমাদের যে পোলের যে বডি, তার মধ্যে কি হবে? এখানে এই দুটোর মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হবে কিনা? এইটা এই বডির মধ্যে একটা ক্যাপাসিটেন্স তো ফর্ম হবে। একইভাবে ইয়েলো ফেজ এবং এই যে পোলের বডি, তাদের মধ্যে একটা কি হবে? একটা ক্যাপাসিটেন্স তো ফর্ম হবে। এই যে ব্লু ফেজ এবং এই যে পোলের বডি, এদের মধ্যে কি হবে? একটা ক্যাপাসিটেন্স ফর্ম হবে। এই ঘটনাটাকে আমরা এখন বোঝানোর চেষ্টা করছি। এটা কি বুঝতে পারছো ক্যাপাসিটেন্স কেন ফর্ম হবে? কারণ এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটাতে ভোল্টেজ আছে। আর এই পোলের যে স্ট্রাকচার বা টাওয়ারের যে স্ট্রাকচার, সেটা তো গ্রাউন্ডেড, সেখানে হচ্ছে ভোল্টেজ, জিরো ভোল্টেজ আছে। তাহলে একটা হাই ভোল্টেজ আর একটা জিরো ভোল্টেজ, এই দুটোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে কি হবে? একটা ক্যাপাসিটেন্স তো ফর্ম হবে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? মানে ফিল করতে পারছো কি, যে একটা তারগুলো যে টাওয়ারের স্ট্রাকচারের উপর দিয়ে যাচ্ছে, কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর, তার মধ্যে ভোল্টেজ আছে, আর হচ্ছে টাওয়ারের বডিটা হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে টাওয়ারের যে মেটালিক স্ট্রাকচার, তার সঙ্গে যে একটা
একটা ফেজ তাদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হবে, এটা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো? রাজীব পাল, হ্যাঁ স্যার। রাজীব পাল শুনছো? হ্যালো সৈফুল, রাহুল মান, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সৈফুল কি হলো, শোনা যাচ্ছে না? এবার একটু কেয়ারফুলি শোনো, ঠিক আছে? এটা ব্যাপারগুলো এরকম, মানে একটু বুঝতে হবে তোমাদেরকে যে মেটালিক যে মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আর যে মেটালিক স্ট্রাকচার তাদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স কিন্তু এরকম ফর্ম করবে। তাহলে আমরা রেড ফেজের যে কন্ডাক্টর আর যে গ্রাউন্ড তাদের মধ্যে এরকম একটা ক্যাপাসিটেন্স থাকবে, আমরা ফিজিক্যালি থাকবে না, বাট একটা ক্যাপাসিটেন্স আমরা মানে ফর আওয়ার অ্যানালিসিস পারপাস আমরা অ্যাজিউম করতে পারি এরকম কোনো ক্যাপাসিটার এরকম লাগানো থাকবে না, পোলের মধ্যে এরকম কোনো ক্যাপাসিটার লাগানো থাকবে না, বাট এটা আমরা ফিল করতে পারি যে যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে পজিটিভ প্লেট আর একটা জিরো ভোল্টেজে থাকা মানে জায়গা তাদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স তো ফর্ম করবেই। তো এই ক্যাপাসিটেন্স একটা ফর্ম করেছে, এটাকে আমরা সাপোজ এর নাম দিচ্ছি, সাপোজ এর নাম সিআর, ঠিক আছে? এর নাম কি? ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে সিআর, সাপোজ রেড ফেজের যেহেতু তার জন্য আমি নাম দিলাম হচ্ছে সিআর। একইভাবে ইয়েলো ফেজেও আমাদের কি থাকবে, এই যে আমাদের কন্ডাক্টর আর এই যে আমাদের গ্রাউন্ড তাদের মধ্যে কি তৈরি হবে, একটা ক্যাপাসিটেন্স তৈরি হবে, হবে তো? একটা ক্যাপাসিটেন্স তো আমাদের ফর্ম হবে। তো এটার কি হবে নাম? এটার নাম হচ্ছে সাপোজ এর ভ্যালু হচ্ছে সাপোজ সিওয়াই, এটার ভ্যালু হচ্ছে সাপোজ সিওয়াই, সিআর সিওয়াই। আর একইভাবে ধরো ব্লু ফেজ, ব্লু ফেজেও হচ্ছে আমাদের এরকম একটা কন্ডাক্টর এবং যে গ্রাউন্ড তাদের মধ্যে আমরা অ্যাজিউম করতে পারি এরকম একটা ক্যাপাসিটেন্স আছে, সাপোজ এর ভ্যালু হচ্ছে আমাদের সি বি, ঠিক আছে? সি বি, এটা আমরা অ্যাজিউম করলাম ক্যাপাসিটেন্স এরকম আছে বলে, এবং আমরা ভেবে নিচ্ছি যে আমাদের যে ট্রান্সমিশন যে লাইনটা এটা হচ্ছে প্রপারলি ট্রান্সপোজড লাইন। ট্রান্সপোজিশন অফ ট্রান্সমিশন লাইন তোমরা জানো, ট্রান্সপোজিশন অফ লাইন ব্যাপারটা তোমরা জানো? ট্রান্সপোজিশন অফ ট্রান্সমিশন লাইন এটা করা হয় যাতে আমাদের প্রত্যেকটা ফেজের মধ্যে যে এই যে ক্যাপাসিটেন্সের যে এফেক্ট গুলো যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, তার জন্য কিন্তু ট্রান্সমিশন লাইনগুলোকে একটা জিগজ্যাগ ম্যানারে কিন্তু নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের যে ফেজগুলোকে সেগুলোকে কিন্তু একদম সোজাসুজি না নিয়ে গিয়ে একটা জিগজ্যাগ ম্যানারে নিয়ে যাওয়া হয়, যেটাকে আমরা ট্রান্সপোজিশন অফ লাইন বলি। এটা একটা সেপারেট টপিক, ঠিক আছে? তো এটাকে করা হয় যাতে প্রত্যেকটা ফেজের মধ্যে যে আমাদের এরকম ক্যাপাসিটেন্স আমরা অ্যাজিউম করছি এরা হচ্ছে ব্যালেন্সড থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ফেজ এমন নয় যে সিআর ডিফারেন্ট দ্যান সিওয়াই ডিফারেন্ট দ্যান সিবি, তিনটে ফেজের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে ক্যাপাসিটেন্স গুলো, আদারওয়াইজ তিনটে ফেজের মধ্যে এই ক্যাপাসিটেন্সের যে এফেক্ট গুলো সেগুলো হতো সেগুলো আনব্যালেন্সড হয়ে যেত, ঠিক আছে? সেটা যাতে না হয় তার জন্যই ট্রান্সপোজিশন করা হয়। তো আমরা ধরে নিচ্ছি এই লাইনটা আমাদের প্রপারলি ট্রান্সপোজড আছে, আর ট্রান্সপোজড যদি থাকে তাহলে প্রত্যেকটা ফেজে একটা ব্যালেন্সড কারেন্ট ফ্লো করবে। ব্যালেন্সড কারেন্ট মানেটা কি? আচ্ছা, এটা ধরো আমাদের রেড ফেজ, আর এখানকার ভোল্টেজ কত আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ফেজে সেম ভোল্টেজ আছে, সেম ভোল্টেজই থাকার কথা। তাহলে ধরা যাক এই যে রেড ফেজের যে ভোল্টেজ সেটার ম্যাগনিটিউড হচ্ছে ভি ফেজ, আমি নাম দিলাম ভি ফেজ, সাথে যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে ভি ফেজ। আর এখানে কত ভোল্টেজ আছে, গ্রাউন্ডে কত ভোল্টেজ আছে বলো? গ্রাউন্ডের ভোল্টেজ কত হয়? জিরোই হবে। এখানের ভোল্টেজ জিরোই হবে, ঠিক আছে? তাহলে এই ফেজের ভোল্টেজ আমার ভি ফেজ আর গ্রাউন্ডের ভোল্টেজ জিরো, তাহলে বলো দেখি এই ক্যাপাসিটরের মধ্যে একটা কারেন্ট তো ফ্লো করবে। এখানে ভোল্টেজ ভি ফেজ আছে, এখানে জিরো আছে, তার মধ্যে একটা ক্যাপাসিটর ধরো লাগানো আছে, এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা কারেন্ট আমার ফ্লো করবে। আমি সাপোজ সেই কারেন্টের ভ্যালু বলছি কত, এই কারেন্টের ভ্যালু আমি কত বলছি, সাপোজ এর নাম হচ্ছে, এটা যেহেতু ক্যাপাসিটেন্স অফ দ্য রেড ফেজ আমি এর নাম দিলাম আইসি আর। আইসিটা কেন বলছি, সিটা বলছি ডিউ টু এটা ক্যাপাসিটেন্স কারেন্ট, এটা ক্যাপাসিটিভ কারেন্ট, তো তার জন্য আইসি আর বলছি রেড ফেজের যখন, তার জন্য আইসি আর। তাহলে একইভাবে এই যে ইয়েলো ফেজে যে কারেন্টটা আসবে তার নাম কত হবে, এর নাম হবে আইসি ওয়াই, এর নাম হবে আইসি ওয়াই। একইভাবে আমার ব্লু ফেজ যেটা আছে, ব্লু ফেজে যে কারেন্ট ফ্লো করবে তার মান কত হবে, আইসি বি, এর নাম হবে আইসি বি। বুঝা গেল? তাহলে তিনটে ফেজ আমাদের আছে, তিনটে ফেজে একটাতে আইসিআর, একটাতে আইসিওয়াই, একটাতে আইসিবি, এরকম তিনটে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এবার দেখো যেহেতু এটা ট্রান্সপোজ করা হয়েছে ঠিক মতো করে, তার জন্য এই তিনটে কারেন্ট কিন্তু ইকুয়াল হবে, তিনটে কারেন্টই আমার ইকুয়াল কারেন্ট হবে। যদি ট্রান্সপোজ ঠিক মতো না করা থাকতো তিনটে ফেজের যে কারেন্ট, ক্যাপাসিটিভ কারেন্ট যেটা আমরা অ্যাজিউম করছি সেগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যেত, কিন্তু যেহেতু প্রপারলি ট্রান্সপোজড আছে তিনটে কারেন্টের
ম্যাগনিটিউড কিন্তু সেম হবে। এটা তো ম্যাগনিটিউড, আইসিআর এর ম্যাগনিটিউড এটা আমি লিখলাম, সাপোজ এগুলো তো সবই ফেজার। আইসিআর এর ম্যাগনিটিউড ইজিক্যাল টু হচ্ছে আমাদের আইসি ওয়াই এর ম্যাগনিটিউড, ইজিক্যাল টু হয়ে গেল আমাদের আইসি বি এর ম্যাগনিটিউড, এগুলো হচ্ছে সমস্ত ইকুয়াল। ঠিক আছে, আইসি বি এর ম্যাগনিটিউড এটাও ইকুয়াল। এবং আমরা এর মান ধরে নিচ্ছি, সাপোজ এর মানটাকে আমরা ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল আমরা ইকুয়াল তো একটা ভ্যালু ধরে নিচ্ছি আইসি বলছি, সেটাকে এই মানটাকে আমি আইসি বলছি। ঠিক আছে, এই মানটা আইসি বলছি, এবং আইসির ম্যাগনিটিউড যদি আমরা বার করি তাহলে কি হবে, এর ক্যাপাসিটেন্স ধরো তিনটে ফেজেরই ক্যাপাসিটেন্স ইকুয়াল, তাহলে আমরা প্রত্যেকটাকে সিও ধরতে পারি, এটাকে সিআর সিওয়াই সিবি, এবং আমরা ইকুয়াল টু সি ধরতে পারি। সিআর ইজিক্যাল টু হচ্ছে সিওয়াই, ইজিক্যাল টু হচ্ছে সিবি, ইজিক্যাল টু হচ্ছে সি ধরে নাও ফর এক্সাম্পল। ঠিক আছে, ইজিক্যাল টু ধরো সি। ঠিক, তাহলে এটাকে আমরা সি ধরে নিলাম। এবং সি ক্যাপাসিটারের জন্য আমরা এর কি বার করতে হয়, ক্যাপাসিটিভ কারেন্ট যখন আমরা বার করি, ধরো একটা ক্যাপাসিটার আছে, আমি একটা বেসিক কথা বলি, ধরো একটা ক্যাপাসিটার এখানে আমরা কানেক্ট করে রেখেছি, এটা একটা ক্যাপাসিটার আছে, এটা একটা গ্রাউন্ড আছে, এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ মনে করো প্লাস ভি, এর ক্যাপাসিটেন্সের মান হলো ধরো সি, এটা হচ্ছে ধরো 0 ভোল্টেজ গ্রাউন্ড, তাহলে এর মধ্যে কত কারেন্ট আসবে বলো দেখি, এর মধ্যে কারেন্ট কত ফ্লো করবে, আইসি ইজিক্যাল টু কত হবে ভি বাই বলো? এক্সি। ঠিক, আইসি ইজিক্যাল টু হবে ভি ডিভাইডেড বাই এক্সি, where এক্সি টা কি, এক্সি ইজ দা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, এক্সি ইজ দা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, তো এটাই হবে ভি বাই এক্সি। তাহলে আইসি ইজিক্যাল টু এখানে আমাদের কি হবে, আমি এখানে ভি এর জায়গায় ধরেছি ভি ফেজ, তাহলে ভি ফেজই লিখবো, ভি ফেজ বাই এক্সি। এই পরিমাণ ক্যাপাসিটিভ কারেন্ট আমার প্রত্যেকটা ফেজের মধ্যে ফ্লো করবে, এটা সবসময় করবে, লাইনটা নর্মাল অবস্থায় থাকাকালীনও করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ভি ফেজ বাই এক্সি, এটা হচ্ছে আমাদের কারেন্ট। এবং যেহেতু এটা ব্যালেন্স কন্ডিশনে আছে, যেহেতু এটা ট্রান্সপোজ লাইন, তার জন্য এই তিনটে ফেজারের সাম কত হবে, আইসিআর প্লাস আইসি ওয়াই প্লাস আইসি বি, এদের ফেজার সাম কত হবে বলো, ব্যালেন্সড হলে আইসিআর প্লাস আইসি ওয়াই প্লাস 0 হবে। যেহেতু এটা ব্যালেন্স কন্ডিশনে আছে, আইসিআর প্লাস আইসি ওয়াই প্লাস আইসি বি, এদের ব্যালেন্সড সামটা 0 হবে। ঠিক আছে, এটা আমাদের 0 হবে। এটা আমরা জানি। এবার মনে করো কোনো একটা পার্টিকুলার ফেজে গ্রাউন্ড ফল্ট হয়ে গেল, কোনো একটা পার্টিকুলার ফেজে মনে করো গ্রাউন্ড ফল্ট হয়ে গেল, তো সেটাকে আমরা কিভাবে করবো, সেটার জন্য আমি এখানে আরেকবার ছবিটা আঁকি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সমিশন লাইন। এবার হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফেজে গ্রাউন্ড ফল্ট হয়েছে, আমি এটাকে দেখিয়ে দিই। আমি সবগুলোকে এক কালারেই দেখাই। ঠিক আছে, এটা ধরো আমাদের একটা ফেজের ক্যাপাসিটেন্স, এটা ধরো একটা পার্টিকুলার ফেজ রেড ফেজের, এটা ধরো আমাদের ইয়েলো ফেজের, আর এটা হচ্ছে আমাদের ব্লু ফেজের ক্যাপাসিটেন্সটা। ঠিক আছে, এরকম ক্যাপাসিটেন্স আমাদের ফর্ম হয়েছে আমি বললাম, এবং বললাম ধরো কোনো একটা পার্টিকুলার ফেজে আমার এরকম একটা গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, কোনো একটা পার্টিকুলার ফেজে মনে করো গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, তখন কি হবে। আচ্ছা, নর্মাল কন্ডিশনের ফেজরটা আমার আঁকা হয়নি, নর্মাল কন্ডিশনে আমি ফেজর ডায়াগ্রামটা আঁকিনি। তো আমাদের রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের কারেন্ট কিরকম থাকে নর্মাল কন্ডিশনে, এটা ধরো আমাদের রেড ফেজ, এটাকে ধরলাম আমি VRN, রেড ফেজ টু নিউট্রাল কারেন্ট। আচ্ছা, ইয়েলো ফেজটা কি রকম থাকবে, একটু ল্যাগ করে থাকবে, এটা ধরো আমাদের এরকম আছে VYN। ঠিক আছে, আমি ফেজর নর্মাল কন্ডিশনের ফেজরটা আঁকছি VYN, এবং আমাদের ব্লু ফেজটা কোন দিকে থাকবে না এইদিকে, এটা হচ্ছে ধরো আমাদের VBN। ঠিক আছে, VBN আর YB, তিনটে ফেজের আমরা এরকম দেখালাম। এখন হচ্ছে কি
আমাদের যে রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, এই তিনটে ফেজে আমাদের কিছু ক্যাপাসিটিভ কারেন্টের এফেক্ট আমরা দেখেছি, তাই না? তাহলে বলো রেড ফেজের যে ক্যাপাসিটিভ কারেন্ট আইসিআর, এই কারেন্টটা রেড ফেজের যে ফেজ টু নিউট্রাল যে ভোল্টেজ, মানে নিউট্রাল মানে এখানে নিউট্রাল তো নেই, কিন্তু আমরা ধরে নিতে পারি একটা গ্রাউন্ড, সেটার যে মানে নিউট্রাল তো আছে, এখানে নিউট্রালটা গ্রাউন্ড করা নিয়েছি। তো এখানকার যে ভোল্টেজ আর রেড ফেজ টু নিউট্রালের মধ্যেকার যে ভোল্টেজ, সেটাকে আমরা এইদিকে দেখিয়েছি, ঠিক আছে, এইদিকে দেখিয়েছি। এবার বলো তার থেকে আমাদের যে ক্যাপাসিটিভ কারেন্ট যেটা আইসিআর ফ্লো করবে, সেটা কোন দিকে, সেটা কি লিড করে থাকবে না ল্যাগ করে থাকবে? কোন দিকে দেখাবো আমি? আইসিআরটা কোন দিকে থাকবে? আর এন এর তুলনায় কোন দিকে থাকবে বলো? সে লিড করবে। ভি আর এন যেটা আছে তার থেকে লিড করবে। তাহলে ধরো কোন দিকে থাকার কথা? এই দিকে থাকার কথা, এই দিকে থাকার কথা, তাই তো? এদিকে হবে আমাদের আইসি, কোনটা হবে? এদিকে যে কারেন্টটা ফ্লো করবে এটাই হবে আমাদের আইসিআর, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ধরো আইসিআর। এবার বলো দেখি ব্লু ফেজের যে কারেন্ট তার কোরসপন্ডিং যে আমাদের ক্যাপাসিটিভ কারেন্ট, এই যে আমার আইসি ওয়াই যেটা হবে, সেটা কি করে থাকবে, কার থেকে লিড করে থাকবে? 90 ডিগ্রি কার থেকে লিড করবে? ভি ওয়াই এন। ভি ওয়াই এন যে ভোল্টেজটা, তার থেকে 90 ডিগ্রি এটা লিড করে থাকবে কে? আইসি ওয়াইটা। তাহলে আইসি ওয়াই এর কারেন্টটা কোন দিকে দেখাবো? আইসি ওয়াই কারেন্টটাকে আমি কোন দিকে দেখাবো? এটা হচ্ছে আমার ভি ওয়াই এন, তার থেকে 90 ডিগ্রি লিড, মানে ধরো এই দিকে থাকবে, তাই তো? এরকম একটা দিকে থাকবে। এটা আমাদের কি কারেন্ট হবে? এটা হয়ে যাবে আমাদের আইসি ওয়াই, এটা হয়ে যাবে আমাদের আইসি ওয়াই। আর একটা জিনিস আমাকে বলো, ব্লু ফেজের যে আমাদের ভোল্টেজ আছে এইখানে যে বি, আর এটা হচ্ছে নিউট্রাল, তাহলে ভি বি এন যেটা আছে এই ফেজের মধ্যে, সেটার থেকে আমাদের এই যে আইসি বি যে কারেন্টটা, সেটা কি করে থাকবে? আইসি বি ব্লু ফেজের যে কারেন্ট, সেটা কার থেকে লিড করে থাকবে বলো? ব্লু ফেজের কারেন্টটা ভি ভি বিএন থেকে। হ্যাঁ, ভি বিএন থেকে লিড করে থাকবে, তার মানে ভি বিএন থেকে 90 ডিগ্রি এইদিকে লিড করে থাকবে, এই দিকে থাকবে আমাদের। এটা কি কারেন্ট? এটা হয়ে গেল আমাদের আই সি বি। আইসি বি ক্যাপাসিটিভ কারেন্ট বোঝানোর স্বার্থে আমি আইসি বলছি, আর বিটা হচ্ছে বি ফেজ বোঝানোর জন্য, ঠিক আছে? তো এইরকম আমাদের নর্মাল কন্ডিশনে থাকবে। এখন যখন ফল্ট হয়ে গেছে, মনে করো কোনো একটা ফেজে ধরো ফল্ট হয়ে গেছে, তখন কি হবে? যখন এরকম কোনো একটা পার্টিকুলার ফেজে ফল্ট হয়ে যাবে, তখন ফল্ট কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? যখন ফল্ট হয়েছে তখন এটার এই ফেজের ভোল্টেজ কত হয়ে গেছে? এই ফেজের ভোল্টেজ তো 0 ভোল্ট হয়ে গেছে। বি ফেজে ধরো ফল্ট হয়েছে আর ওয়াই বি, বি ফেজে ফল্টটা হয়েছে মানে গ্রাউন্ডের সঙ্গে ঠেকে গেছে, মানে অটোমেটিক ওখানকার ভোল্টেজ 0 হয়ে গেছে, কিন্তু বাকি দুটোতে তো 0 হয়নি ভোল্টেজ, এখানে তো ভোল্টেজ আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটি আসবে সেটা কোন রাস্তা দিয়ে যাবে বলো? রেড ফেজের যে কারেন্ট সেটা এই দিক দিয়ে তো আসবে। রেড ফেজের যে কারেন্ট আইসিআর যে কারেন্টটা, সেটা আমার এইদিকে আসবে, ঠিক আছে? আইসিআর কারেন্ট আমার এদিকে এলো, এসে কোন দিকে যাবে? এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, দিয়ে সে কোন দিকে রিটার্ন করবে বলো? রিটার্ন করার রাস্তা কোন দিকে আছে ওর কাছে? রিটার্ন করার রাস্তাটা আছে আমার এই দিকে, ঠিক আছে? এই যে আমার এই যে ব্লু ফেজ যেটা আমার গ্রাউন্ডেড, সেখান দিয়ে যাবে, সেখান দিয়ে গিয়ে কি করবে? এই রাস্তা দিয়ে চলতে থাকবে, এই রাস্তা দিয়ে চলতে থাকবে, চলতে চলতে এই দিক দিয়ে চলে গেল, চলে গিয়ে কোথা দিয়ে যাবে? কোন দিক দিয়ে রিটার্ন করবে? এইটা দিয়ে আবার আবার হচ্ছে এই যে আমার রেড ফেজের যে আমার ওয়াইন্ডিং, সেইখান দিয়ে রিটার্ন করবে। মানে রাস্তাটা এইরকম হবে, আমি যে ডটেড লাইনটা দেখালাম এই বরাবর কারেন্টের ফ্লোটা হবে ডিউ টু দা রেড ফেজের কারেন্ট, ঠিক আছে? ব্লু ফেজ তো আমার গ্রাউন্ডেডই হয়ে গেছে, এখানে কোনো কারেন্ট কিন্তু হবে না, এখানে কোনো ভোল্টেজই নেই, এখানেও ভোল্টেজ 0, এখানেও ভোল্টেজ 0, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো কিন্তু হবে না। আর আমার যে ইয়েলো ফেজটা আছে, ইয়েলো ফেজের কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করবে বলো? ইয়েলো ফেজের এদিকে আমার একটা কারেন্ট আসবে, এর মান কত? আইসি ওয়াই, তাই না? আইসি ওয়াই, আইসি ওয়াই কারেন্টটা এদিক দিয়ে আসবে, এখান দিয়ে যাবে, দিয়ে কোন দিকে রিটার্ন করবে বলো? এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড যেটা দিয়ে গ্রাউন্ড দিয়ে রিটার্ন করবে, দিয়ে আবার এদিক দিয়ে রিটার্ন করবে, এই বি ফেজের কন্ডাক্টর দিয়ে রিটার্ন করবে, রিটার্ন করে কোন দিক দিয়ে যাবে? বি ফেজের কন্ডাক্টর দিয়ে রিটার্ন করে আবার এই ইয়েলো ফেজ দিয়ে চলে আসবে, ইয়েলো ফেজ দিয়ে এটা চলে আসবে। তাহলে ইয়েলো লাইন যেটা আমি দেখালাম সেটা হচ্ছে এই আইসি ওয়াই এর যাত্রাপথ, ঠিক আছে, এই ফল্টি কন্ডিশনে। আর রেড কারেন্ট, রেড কালার দিয়ে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আমাদের আইসি আর যেটা আছে সেই কারেন্টের পাথ। তাহলে বুঝতে পারছো, যখন এরকম কোনো ফল্ট একটা পার্টিকুলার ফেজে হবে, তখন কিন্তু বাকি দুটো ফেজতে কিন্তু কারেন্ট থাকছে, শুধুমাত্র যে ফেজে ফল্ট হয়েছে সেই ফেজের আমাদের কোনো কারেন্ট কিন্তু মানে কারেন্ট তো থাকছে, কারণ এই কন্ডাক্টর দিয়েই পাস করছে, কিন্তু সেই ফেজে এরকম কোনো ডাইরেক্ট ক্যাপাসিটিভ এফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই ক্যাপাসিটেন্সের কোনো এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যদিও এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা রিটার্নটা করছে কারেন্ট, ঠিক আছে? এখন এই অবস্থায় যদি আমরা এর ফেজর ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করি, তাহলে সেটা কিরকম হবে বলো? সেই অবস্থায় যদি আমরা এর ফেজর ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করি, আমাদের ফল্ট আমরা দেখিয়েছি
কোন ফেজে না ব্লু ফেজে, ঠিক আছে, ব্লু ফেজে আমরা ফল্টটাকে দেখিয়েছি। তাহলে দেখো এই যে আমার কারেন্টটা আসছে, আইসিআর যে কারেন্টটা আসছে সেটা কার কার মধ্যে, কোন কোন ফেজের মধ্যে ফ্লো করছে আইসিআর কারেন্টটা, বলো আইসিআর যে কারেন্টটা সেটা কোন রাস্তা দিয়ে এলো, এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে ব্লু ফেজ দিয়ে গিয়ে আবার রেড ফেজ দিয়ে রিটার্ন করছে, তাই তো? এইটা হচ্ছে সেই কারেন্টের পাথওয়ে। এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, অর্থাৎ রেড ফেজ দিয়ে এখান দিয়ে নামছে, দিয়ে ফল্ট দিয়ে যাচ্ছে, রিটার্ন করছে, আবার এখানে রেড ফেজে ফিরে যাচ্ছে। তার মানে এই যে কারেন্টটা ফ্লো করছে আইসিআর কারেন্টটা, ইট ইজ ডিউ টু দ্য ভোল্টেজ বিটুইন রেড ফেজ অ্যান্ড ব্লু ফেজ, তাই তো? রেড এবং ব্লু ফেজের মধ্যে আমরা কারেন্টটা ফ্লো হতে দেখছি আইসিআর কারেন্টটা। তার মানে আমাকে যদি বার করতে হয়, এতক্ষণ পর্যন্ত এই যে আইসিআর লিখেছিলাম, আগের বার আমি যেটা আইসিআরটা লিখেছিলাম সেটা কার কার মধ্যে হয়েছিল, কোন একটা পার্টিকুলার ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে ফ্লো করছিল, মানে ফেজ ভোল্টেজ টু গ্রাউন্ড ভোল্টেজ। কিন্তু এখন যেটা হচ্ছে আইসিআর ফল্টি কন্ডিশনে, সেটা হচ্ছে কিন্তু লাইন ভোল্টেজ। দেখো রেড ফেজ আর ব্লু ফেজ, দুটো ফেজ এখানে ইনভলভড আছে, তার মানে আমাদের লাইন ভোল্টেজ বার করতে হবে। রেড ফেজ এবং ব্লু ফেজের মধ্যেকার যে লাইন টু লাইন ভোল্টেজ, তার জন্য আমার এই আইসিআরটা ফ্লো করছে। অন্যদিকে ইয়েলো ফেজের আইসিওয়াই কারেন্টটা, সেটাও দেখো সেটা কোন দিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, দিয়ে এদিক দিয়ে গিয়ে ব্লু ফেজ দিয়ে রিটার্ন করে আবার ইয়েলো ফেজ দিয়ে এদিক দিয়ে চলে আসছে। তার মানে এই যে কারেন্টের ফ্লোটাও হচ্ছে, এই কারেন্টের ফ্লোটাও কিন্তু হচ্ছে ডিউ টু দ্য ভোল্টেজ বিটুইন দ্য ইয়েলো ফেজ অ্যান্ড ব্লু ফেজ। এটাও কিন্তু লাইন ভোল্টেজের জন্য হচ্ছে, ইয়েলো এবং ব্লু ফেজের মধ্যেকার যে লাইন ভোল্টেজ তাদের ডিফারেন্সের জন্য এই কারেন্টটা ফ্লো হচ্ছে। তা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখন আমরা ফেজর ডায়াগ্রামটাকে আরেকটু রিড্র করবো ফল্টি কন্ডিশনে। তাহলে কি রকম হবে বলো? ফল্টি কন্ডিশনে আমাদের রেড টু নিউট্রাল এরকম আছে, আমাদের ইয়েলো যেটা আছে সেটা তো এইদিকে ছিল, ইয়েলো ফেজটা, এটা আমাদের হচ্ছে ভি, ধরো আমাদের ইয়েলো ফেজ, এবং এটা আছে আমাদের ব্লু ফেজ। এটা কি, এটা আছে আমাদের ব্লু ফেজ। এটা কি হলো, এটা হয়ে গেল ভি আর এন, এটা হয়ে গেল আমাদের ভি আর এন, এটা হয়ে গেল আমাদের ভি ওয়াই এন, আর এটা হয়ে গেল আমাদের ভি ব্লু, মানে হচ্ছে ভি বিএন, ঠিক তো? এটা হয়ে গেল ভি বিএন। এটা নর্মাল কন্ডিশনে ছিল, কিন্তু এখন যে আমার ফল্ট কারেন্টটা ফ্লো করছে, যে আমার ফল্ট কারেন্ট যেটা আইসিআর ফ্লো করছে, সেটা কার কার মধ্যে ডিফারেন্সের জন্য করছে, রেড ফেজ অ্যান্ড ব্লু ফেজ। তার মানে ভি আর বি আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমি এখনকার যে আমাদের ফল্ট কারেন্ট সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে? অন্যদিকে আইসিওয়াই পাওয়ার জন্য আমাকে কি বার করতে হবে, আমাকে ভি ওয়াই বি বার করতে হবে, ভি ওয়াই বি বার করতে হবে, ঠিক আছে? এবার এই ভি আই আর ভি আর বি মানে হচ্ছে রেড ফেজ এবং ব্লু ফেজের মধ্যেকার যে ভোল্টেজের ডিফারেন্স, সেটার জন্য আমার আইসিআর ফ্লো করছে। তো ফার্স্ট আমি ওটাকে বার করব। ভি আর বি যদি বার করতে হয় কি করব বলো, এই ফেজর ডায়াগ্রাম থেকে ভি আর বি বার করতে গেলে কি করতে হবে আমাকে, এই আর বিটাকে বিএনটাকে আমাকে এইদিকে এক্সটেন্ড করতে হবে, দিয়ে সেই সামান্তরিক আঁকতে হবে, দিয়ে এই কর্ণটাকে আঁকতে হবে। তো আমি এত কিছু করছি না, আমি ডাইরেক্ট, আমাদের কর্ণটা কোন দিক বরাবর হতো, এই দিক বরাবর হতো, আমি ডাইরেক্টলি এটাকে এইদিকে দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্টলি যদি আমি এই ব্যাপারটাকে দেখিয়ে দিই, তার মানে আমাদের এরকম ভাবে আমরা এটাকে দেখাতে পারি। আমাদের যে কারেন্ট যেটা হবে সেটা এই ভোল্টেজটার জন্য হবে, এই যে ভোল্টেজটা হবে না, এই ভোল্টেজটা কত, এটাই হচ্ছে আমাদের ভি আর বি, ঠিক আছে? এটাই হচ্ছে ভি আর বি, সরি, এটা হচ্ছে ভি আর বি, ঠিক আছে? একইভাবে আমাদের এইখানেও একটা কারেন্ট ফ্লো করবে, যেটার জন্য, সেটার জন্য ভোল্টেজ কোনটা লাগে, ভি ওয়াই বি। ভি ওয়াই বি যদি বার করতে হয় আমার কি করতে হবে, ভি ওয়াই বি বার করতে গেলে বলো, আমার ইয়েলো ফেজটা এদিকে, ব্লু ফেজটাকে আমাকে এক্সটেন্ড করতে হতো এইদিকে, দিয়ে সামান্তরিকটা এরকম ভাবে কমপ্লিট করে তার ডায়াগোনালটা এরকম হয়ে যেত, ঠিক আছে? এইটা হতো আমার, এই ডায়াগোনালটা হয়ে যেত ভি ওয়াই বি। কিন্তু আমি এত কিছু করবো না, আমি ডাইরেক্টলি দেখিয়ে দেবো। তাহলে ভি ওয়াই বিটা আমার কোন দিকে হলো, সরি এটা আর বি আছে, ভি ওয়াই বিটা আমাদের হয়ে যাবে এইদিকে, এইদিকে আমাদের ভি ওয়াই বিটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ভি ওয়াই বি, ঠিক আছে? তো এরকম ব্যাপার। এবার হচ্ছে যদি আমরা দেখি, দেখো আগেকার আমার যেটা অবজারভেশন হচ্ছে, আগে যে ফেজ আমাদের ভোল্টেজ গুলো ছিল সেগুলো, এগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল 120 ডিগ্রি করে। আর এখন এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল হলো এটা কত, এটা কিন্তু আর 120 থাকবে না, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এটা একটা অবজারভেশন আমাদের, এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। আর আগে যে ফেজগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কিন্তু 60 ডিগ্রি ছিল, ঠিক আছে? এবার এই আরবি আর ভি ওয়াই বি এদের জন্য কি তৈরি হচ্ছে, ক্যাপাসিটিভ কারেন্ট গুলো তৈরি হচ্ছে এখন আইসিআর আর আইসিওয়াই। এবার বলো দেখি আইসিআর যেটা আছে সেটা কার জন্য তৈরি হয়েছে, এটা হচ্ছে ভি আর বির জন্য তৈরি হয়েছে,
এবং ক্যাপাসিটিভ কারেন্ট যখন সেটা এই ভিআরবি থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করবে বলো? ভিআরবি থেকে এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে যাবে। এখনকার যে আমার আইসিআর হবে সে কোন দিকে থাকবে? তাহলে ভিআরবি তো এই দিকে আছে, তাহলে ভি ক্যাপাসিটিভ যে কারেন্ট যেটা হবে আইসিআর সেটা আমার এই রাস্তায় থাকবে। এই ক্যাপাসিটিভ আমার যে ভোল্টেজ যেটা ছিল ভিআরবি সেটা এই বরাবর আছে, তার থেকে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে দেখাতে হবে। এই যে ফেজরটা, সরি এই ফেজর যেটা আমি দেখাবো এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের আইসিআর, এটাই হচ্ছে আমাদের আইসিআর। একটু এদিকে দেখাই লেখাটা, এটা হচ্ছে আমাদের আইসিআর, ঠিক আছে। অন্যদিকে এই যে আমাদের ভিওয়াইবিটা দেখিয়েছি, ভিওয়াইবি এইদিকে আছে, ভিওয়াইবির জন্য তো একটা ক্যাপাসিটিভ কারেন্ট হবে, সেটা কোন দিকে থাকবে? ভিওয়াইবির জন্য একটা ক্যাপাসিটিভ কারেন্ট থাকবে, সেটা হচ্ছে এর থেকে 90 ডিগ্রি লিড করে থাকবে। সেটা কোন কারেন্টটা? এই আইসিওয়াই কারেন্টটা। এই আইসিওয়াই কারেন্টটা কার জন্য তৈরি হয়েছে? ভিওয়াইবির জন্য তৈরি হয়েছে। তাহলে ভিওয়াইবির থেকে 90 ডিগ্রি লিড করবে, তাহলে কোন দিকে থাকবে? না এই দিকে থাকবে, এই দিকে থাকবে। ভিওয়াইবিটা যেহেতু এই রাস্তায় আছে, তার থেকে 90 ডিগ্রি মানে বুঝতেই পারছো লম্ব হবে উপরের দিকে। এটার নাম কি? এটা হয়ে গেল আমাদের আইসিওয়াই। এবার এই আইসিআর আর আইসিওয়াই এরা দুজনে মিলে রিটার্ন করছে কোন দিক দিয়ে? দেখো এই যে রাস্তাটা, এই যে ব্লু ফেজের যে কন্ডাক্টর, তার মধ্যে আমার আইসিআরও রিটার্ন করছে অ্যাজ ওয়েল অ্যাজ আইসিওয়াইও রিটার্ন করছে, দুটোই তো একই জায়গা দিয়ে রিটার্ন করছে। তাহলে এই দুটোকে, এবং সেটা এই ফল্ট পাথ দিয়েই যাচ্ছে, কিন্তু এই ফল্ট পাথের মধ্যে দিয়েই যাচ্ছে আলটিমেটলি। তাহলে ফল্ট পাথের মধ্যে আলটিমেটলি আমার যে ফল্ট কারেন্টটা হবে আইএফ, যেটা হবে ফল্ট কারেন্ট, এটাকে আমি বলছি আইএফ। সে আইএফটাকে বার করতে গেলে আমার কি বার করতে হবে? এই দুটোর যোগফল বার করতে হবে। এই যে আইসিআর আর আইসিওয়াই এদের যোগফল বার করতে হবে। তো যোগফল যদি করতে চাই দুটোর আমাকে ফেজর সাম করতে হবে। তাহলে এখানে একটা সামান্তরিক এঁকে ফেলবো, দিয়ে তাদের কর্ণটাকে বার করব। তাহলে এই যে আমরা কারেন্টটি আলটিমেটলি পাচ্ছি, এই যে কর্ণ বরাবর যে কারেন্টটি পাচ্ছি, এটা কত? এটাই হচ্ছে আমাদের আইএফ বা ফল্ট কারেন্ট আমরা বলতে পারি, আইএফ, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করি, ম্যাগনিটিউড গুলো আমরা ক্যালকুলেট করব। এবার আমাকে বলো দেখি আইসিআর যেটা আছে সেটা কার জন্য ফ্লো করেছে? ভিআরবির জন্য ফ্লো করেছে। আর আইসিওয়াই যেটা আছে সেটা ভিওয়াইবির জন্য ফ্লো করেছে। এবার এই যে ভিআরবি, তার সঙ্গে আমরা যদি ফেজ ভোল্টেজের রিলেশন বার করি, ফেজ ভোল্টেজের সঙ্গে লাইন ভোল্টেজের রিলেশন কি হয় বলতো? ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের রিলেশন কি হয়? লাইন ভোল্টেজ, হ্যাঁ, লাইন ভোল্টেজ আমরা জানি ভিএল, ভিএল ইজিক্যাল টু কত হয়? √3 গণিত ফেজ ভোল্টেজ, তাই তো? √3 গণিত ভি ইনটু ভি ফেজ, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। লাইন ভোল্টেজ ইজিক্যাল টু √3 টাইমস অফ ভি ফেজ। তাহলে এই যে আমার ভোল্টেজটা ভিআরবি, এটা তো একটা লাইন ভোল্টেজ, আবার এই ভিওয়াইবি এটাও একটা লাইন ভোল্টেজ। তাহলে তাদের জন্য ক্যাপাসিটিভ কারেন্ট যেটা হচ্ছে আইসিআর, তাহলে আইসিআর এর মানটা প্রথমে ক্যালকুলেট করার চেষ্টা করি। আইসিআর সমান আমি কি লিখতে পারি? তার ম্যাগনিটিউড যদি আমাকে বার করতে হয়, আইসিআর, আমি ম্যাগনিটিউড বার করছি, ধরো আমি ফেজার বার করছি না, ম্যাগনিটিউডটা বার করছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি দেখি আইসিওয়াই, দুটো সেমই হবে, কারণ এটা হচ্ছে ট্রান্সপোজ লাইন এবং ব্যালেন্স কন্ডিশন, ট্রান্সপোজ কন্ডিশনে যেহেতু আছে তার জন্য এই দুটো সেমই হবে। আইসিআর এবং আইসিওয়াই দুটোই সেম হবে, এবং সেটা বার করতে গেলে আমাকে বার করতে হবে কি? লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তাই তো? এই লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স তো আগেই জানি এক্সি, কিন্তু উপরে আমাকে কাকে রাখতে হবে? ভিএল ডিভাইডেড বাই, এখন হচ্ছে নিচে এক্সি। আগে আমি কি লিখেছিলাম? আগে লিখেছিলাম ভি ফেজ বাই এক্সি, কিন্তু এখন কি লিখলাম? ভিএল বাই এক্সি। এবার ভিএল এর সঙ্গে ভি ফেজের রিলেশনটা কি? √3 ইন্টু ভি ফেজ। তাহলে এটা হয়ে গেল √3 ইন্টু ভি ফেজ ডিভাইডেড বাই √3 ইন্টু ভি ফেজ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হয়ে গেল আমাদের এক্সি। এবং আগে যেটা আমার ভি ফেজ বাই এক্সি, এটাকে আমি কি লিখেছিলাম? এটাকে আমি আইসিডি দিয়ে ডিনোট করেছিলাম। এটাকে আমি লিখেছিলাম কি? এটা এর আগের পাতায় এটাকে আমি আইসি লিখেছিলাম, দেখো ভি ফেজ বাই এক্সি, এই টার্মটাকে আমি লিখেছিলাম আইসি। তাহলে এখন যে আমার কারেন্টটা হয়ে গেল আইসিআর, সরি আইসিআর, সেটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি √3 টাইমস অফ আইসি। মানে আগে যেটা আমার আইসি ছিল তার থেকে √3 টাইমস গুণ হয়ে গেল, দুটোই আইসিআরও হলো আইসিওয়াইও হলো। তাহলে তাদের যে ফল্ট কারেন্টটা বেরোবে দুটো ফেজার, যদি এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি? এই অ্যাঙ্গেলটা আমরা জানি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? আরবি আর ওয়াইবি এর মধ্যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বলো দেখি আমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এটাও 60 ডিগ্রি হবে, কারণ এটার থেকে 90 ডিগ্রি এগিয়ে একটা, আর এটার থেকে 90 ডিগ্রি এগিয়ে এইটা। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেলও, এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এবার দুটো ভেক্টর বা ফেজার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং তাদের সমান ম্যাগনিটিউড হয়, তাদের রেজাল্টেন্টের মান কত হয় বলো? তোমরা করে দেখবে, এটার মান হবে √3 টাইমস অফ
এক একটা, ঠিক আছে, √3 টাইমস অফ মানে যে কোনো একটার ভ্যালু, ঠিক আছে, √3 ইন্টু আইসিআর লিখতে পারি, মানে √3 ইন্টু আইসিআর ধরো আমি এটাকে লিখে দিলাম ফল্ট কারেন্টটা, ঠিক আছে। দুটো ফেজারকে তোমরা দেখবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের দুটো ফেজার যদি থাকে, ফর এক্সাম্পল আমি এঁকে দিই এটাকে, দুটো ফেজার তো ধরো এই একটা ফেজার আর এই একটা ফেজার, দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, তাদের যে রেজাল্টেন্ট বার হয়, রেজাল্টেন্টটার মান কত হয়, এই রেজাল্টেন্টের মান কত হয় বলো, রেজাল্টেন্টের মান সবসময় হবে, এটা যদি এ হয় আর এটাও যদি এ হয়, তাহলে রেজাল্টেন্টটা হয় √3 ইন্টু এ, ঠিক আছে, √3 ইন্টু এ, এটা মাথায় রাখবে। সিমিলার ওয়েতে এখানে আমরা আইএফ যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3 ইন্টু প্রত্যেকটার মান, আইসিআর অথবা আইসিওয়াই যাই লিখতাম তাই চলতো। তাহলে এখানে আইএফ সমান আমরা কত পেলাম, আইএফ সমান আমরা পেয়ে গেলাম ফল্ট কারেন্ট, সেটা সমান আমরা কত পেলাম বলো, √3 ইন্টু আইসিআর, √3 ইন্টু আইসিআর, দ্যাট মিনস কত, √3 ইন্টু আইসিআর দ্যাট মিনস হচ্ছে √3 ইন্টু, আমরা আইসিআর এর মান কত পেয়েছি না, আইসিআর নিজে কত, আইসিআর নিজে হচ্ছে আবার √3 ইন্টু আইসি, দেখো আইসিআর √3 ইন্টু আইসি, √3 ইন্টু আইসি, ঠিক আছে, √3 ইন্টু আইসি, তার মানে 3 টাইমস অফ আইসি। মানে এখন যেটা আমার ফল্টি কন্ডিশন যেটা হচ্ছে, সেই অবস্থায় আমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে না ফল্টের মধ্যে দিয়ে, সেইটা হচ্ছে আগে যতটা ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো করছিল তার হচ্ছে 3 গুণ ফল্ট কারেন্ট ফ্লো করছে, মানে ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো করছে। আগে যেটা শুধু আইসি ফ্লো করছিল এক একটা ফেজে, এখন যেটা ফল্ট কারেন্ট অবস্থায় যেটা ফ্লো করছে সেটা হচ্ছে কিন্তু 3 টাইমস অফ আইসি। এবার এই যে হিউজ একটা কারেন্ট এখানে ফ্লো করছে, এই কারেন্টটা কি করবে, যখন এই আইসির মানটা আমরা জানি 3 ইন্টু আইসি যে কারেন্টটা ফ্লো করছে, এর মানটা যদি 4 অ্যাম্পিয়ারের থেকে বেশি হয়ে যায়, এটা দেখা গেছে যদি এই কারেন্ট যেটা ফ্লো করছে ক্যাপাসিটিভ কারেন্ট, তার মানটা যদি 4 অ্যাম্পিয়ারের থেকে বেশি হয়ে যায় না, তাহলে কি হবে জানো, তাহলে হচ্ছে যে ইনসুলেটারের সারাউন্ডিং যে আমার এয়ারটা আছে সেটা আয়োনাইজড হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা ধরো ক্রস আর্ম আছে, সাপোজ এটা হচ্ছে ক্রস আর্ম, তার উপরে ধরো আমাদের ইনসুলেটার বসানো আছে, ধরো ইনসুলেটার বসিয়ে রেখেছি, এটা ধরো একটা ইনসুলেটার, এটা ধরো একটা ইনসুলেটার, এই আরেকটা ইনসুলেটার, এর পাশে বসবে 3টে ফেজের জন্য 3টে ইনসুলেটার। এখন হচ্ছে কি, ধরো এখান দিয়ে আমাদের ফেজ গুলো যাচ্ছে, ফেজ কন্ডাক্টার্স যেগুলো আছে, সাপোজ সেই ফেজ কন্ডাক্টার্স গুলো ধরো এরকম ভাবে এর উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে কি, এইখান দিয়ে লাইন আর এই যে আমার ক্রস আর্মটা কি থাকে, পোলের সঙ্গে লাগানো থাকে এবং পোলটা মাটিতে গ্রাউন্ড করা থাকে। তার মানে আমরা বলতে পারি ক্যাপাসিটিভ কারেন্টটা এই রাস্তার মধ্যে ফ্লো করছে, এই যে রাস্তা এইটুকুর মধ্যে আমরা ক্যাপাসিটিভ এই কারেন্ট ফ্লো হতে দেখছি। 3 ইন্টু আইসি, যখন একটা পার্টিকুলার ফেজ গ্রাউন্ড হয়ে গেছে তখন এই 3 ইন্টু আইসি আমরা এখানে ফ্লো হতে এরকম দেখবো, ঠিক আছে। এবার 3 ইন্টু আইসি এত একটা হিউজ কারেন্ট যদি ফ্লো করে, এখানকার যে এয়ারটা আছে এই ইনসুলেটার এবং এর মধ্যবর্তী যে এয়ার আছে সেটা কি হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে, এবং আয়োনাইজ হয়ে কি তৈরি হবে, একটা আর্ক তৈরি হবে, একটা আর্ক, ঠিক আছে। এবং এই আর্কটা কি করবে, আর্কটা কিন্তু চলতে থাকবে, যখন ফল্ট কন্ডিশনটা থেকে যাবে এই আর্কটা কিন্তু কন্টিনিউ করবে, এবং এই আর্কটা যদি কন্টিনিউ করে এই ঘটনাটাকে আমরা কি ঘটনা বলি, এটাকে আমরা বলি হচ্ছে আর্কিং গ্রাউন্ড। এই ঘটনাটাকে কি বলি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আর্কিং গ্রাউন্ড, বুঝতে পারলে। মানে কোনো একটা পার্টিকুলার ফেজ যেটাতে আমার এরকম ফল্ট হয়েছে, 3 ফেজ সিস্টেম, নিউট্রালটা যদি গ্রাউন্ড করা না থাকে, সেই অবস্থায় কোনো পার্টিকুলার ফেজে যদি এরকম ফল্ট হয়, তাহলে সেই ফেজ এবং যে আমাদের মেটালিক পার্ট যেটা আমাদের গ্রাউন্ড করা আছে তার মধ্যে একটা হিউজ একটা যে এয়ার মিডিয়াম তার ব্রেকডাউন হয়ে যাবে, এবং এয়ারটা আয়োনাইজড হয়ে সেখানে একটা আর্ক চলতে থাকবে, আর্কের ঘটনা ঘটবে, এবং এই ঘটনাটাকে বলা হয় আর্কিং গ্রাউন্ড, ঠিক আছে। এটা কি করে হতে পারে, তো মনে করো এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিই, ধরো এরকম একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে। এবার মনে করো এখানে একটা পাখি বসেছিল, ঠিক আছে, একটা পাখি, ধরো এরকম পাখি উড়ে এসে, ধরো পাখি দুটো ডানা, একটা ডানা এখানে ঠেকলো আর একটা ধরো এখানে ঠেকলো, ঠিক আছে। ধরো এরকম একটা পাখির ডানা আমার একটা হচ্ছে এই ক্রস আর্মের মধ্যে ঠেকেছে আর একটা হচ্ছে লাইনে ঠেকে গেছে, তাহলে কি হবে, ক্রস আর্ম আর লাইন, ক্রস আর্মে তো ভোল্টেজ আছে, লাইন এই সরি ক্রস আর্মে তো গ্রাউন্ডেড, এখানে কোনো ভোল্টেজ নেই, কিন্তু লাইনে তো ভোল্টেজ আছে, তার মানে এই এর অ্যাক্রসে, বডির অ্যাক্রসে একটা হিউজ ভোল্টেজ পড়বে, এবং তার ফলে কি হবে, একটা মানে এটা শর্টেড হয়ে যাবে, শর্ট সার্কিট একটা ফল্ট, মানে একটা গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে, এবং ধরো তার ফলে ওটা পড়ে গেল, ঠিক আছে, পাখিটা ফল্ট হয়ে পুড়ে গিয়ে পড়ে গেল, সরে গেল ওখান থেকে, এখন আর ফল্টটা নেই, কিন্তু কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু আর্ক একটা তৈরি হয়ে গেছে, মানে এরকম একটা ফল্টের জন্য যে এই আর্কিং গ্রাউন্ড যেটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। মানে এখন যদি ওই পাখিটা সরেও যায়,
মাটিতে পড়েও যায়, সেই অবস্থাতেও কিন্তু আর্কটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এই আর্কটা কিন্তু কন্টিনিউ করতেই থাকবে, কারণ এয়ারটা এখন আমার আয়োনাইজড হয়ে গেছে। ঠিক আছে, এয়ারটা কি হয়েছে, আয়োনাইজড হয়ে গেছে বলে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আর্কিং গ্রাউন্ড। তা এর জন্য কি হচ্ছে, এই আর্কিং গ্রাউন্ড হওয়ার জন্য আমাদের এয়ারটা আয়োনাইজড হচ্ছে, আর বাকি যে দুটো আমাদের হেলদি ফেজ আছে, সেই ফেজগুলোতে কত ভোল্টেজ পড়ছে বলো? হেলদি ফেজগুলোতেও কিন্তু এখন আমাদের ভোল্টেজ পড়ছে ভি আরবি আর ভি ওয়াইবি, যেটা আমাদের নর্মাল কন্ডিশন যদি থাকতো তখন কত ভোল্টেজ পড়ার কথা ছিল, ভি ফেজ মানে রেড ফেজ টু নিউট্রাল বা গ্রাউন্ড, সেইখানকার যে ভোল্টেজ এইটা পড়ার কথা, ভি ফেজ এই পরিমাণ ভোল্টেজ নর্মাল কন্ডিশনে পড়ার কথা। কিন্তু যদি একটা পার্টিকুলার ফেজ গ্রাউন্ড হয়ে যায় তখন আমাদের এক একটা ফেজে কত করে ভোল্টেজ পড়ছে, এই ফেজর ডায়াগ্রাম থেকেই দেখো, এক একটা ফেজে আমাদের ভি আরবি আর ভি ওয়াইবি এই পরিমাণ ভোল্টেজ পড়ছে। দুটো যে হেলদি ফেজ আছে সেখানে এই পরিমাণ ভোল্টেজটা পড়ছে, এবং এই পরিমাণ ভোল্টেজ পড়ার ফলে কি হচ্ছে, ধরো সেইখানে যে আমার ইনসুলেটর গুলো আছে সেগুলো তো ভি ফেজ এই পরিমাণ ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু আমরা দিচ্ছি কি, আমরা তাকে √3 ভি ফেজ এই পরিমাণ ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে বাধ্য করছি। তার জন্য তার উপরে একটা ইনসুলেশনের উপরে একটা স্ট্রেন পড়ছে। ঠিক আছে, ইনসুলেশন গুলোর উপরে স্ট্রেন পড়ছে, তাতে ফল্ট হওয়ার চান্সেস বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা ঘটনা এখানে ঘটতে পারে, ঠিক আছে, যেটা এটার থেকেও বেশি ডেঞ্জারাস ব্যাপার এই আর্কিং গ্রাউন্ডের জন্য। সেটা দেখো, মনে করো আর্কিং গ্রাউন্ড যেটা হচ্ছে আমাদের যে নর্মাল এসি পাওয়ার সাপ্লাইটা আমাদের কি রকম, এসি পাওয়ার সাপ্লাই এরকম একটা সাপ্লাই আমাদের দেওয়া থাকে। এই সাপ্লাইয়ের মধ্যে আমাদের 50 হার্টজ ধরো সিগন্যাল, মানে 50 হার্টজ পাওয়ারের মধ্যে কতবার করে ন্যাচারাল কারেন্ট জিরো হয় বলো দেখি, কতবার এটা জিরোকে ক্রস করে একটা সাইকেলের মধ্যে? 1 সেকেন্ডে কটা সাইকেল থাকে বলো এসিতে? 1 সেকেন্ডে এরকম সাইকেল কটা থাকে? 50টা স্যার। 50টা থাকে। তাহলে কবার এটা জিরোকে ক্রস করে? 100 বার। 100 বার জিরোকে ক্রস করে, 100 বার জিরোকে ক্রস করে। ঠিক আছে, এবার যদি মনে করো এরকম হলো যে যখন এক্স্যাক্টলি এই আমার পাওয়ার যেটা আসছিল সেই পাওয়ারটা যখন এই জিরো দিয়ে যাচ্ছে কোন একটা পার্টিকুলার ফেজ, ধরো এরকম আর্কিং গ্রাউন্ড হয়েছে, ঠিক আছে, আর্কিং গ্রাউন্ড কোন একটা ফেজে হয়েছে, দিয়ে কি হচ্ছে না, এই আর্ক একটা তৈরি হয়েছে, এরকম আর্ক চলছে, এই আর্কটা এক্সটিংগুইশ হয়েছে, মানে নিজের থেকেই বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হয়েছে না, এক্স্যাক্টলি যখন আমার এই জিরোটাকে পাস করছিল ঠিক সেই মোমেন্টে ধরো আর্কটা বন্ধ হয়ে গেছে, আর্কটা এক্সটিংগুইশ হয়েছে। ঠিক আছে, এই ন্যাচারাল যে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি তার কোন একটা কারেন্ট জিরোতে এই আর্কটা বন্ধ হয়ে গেছে মনে করো, তাহলে তখন কি হবে? তো আমাদের যে নর্মাল ট্রান্সমিশন লাইন সেটাকে আমরা এরকম ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার দিয়ে শো করতে পারি। এরকম ধরো লাইনের ইন্ডাক্টর আছে, যেটা আমি আগে দেখিয়েছিলাম, এই লাইনের মধ্যে আমরা ইন্ডাক্টর শো করেছিলাম। ঠিক আছে, এবং তারপরে ধরো এখানে আমাদের কোন একটা জায়গায় ক্যাপাসিটেন্সটা এরকম কোন একটা ফেজে আছে, মানে ক্যাপাসিটেন্সটা তো থাকেই, আমি বললাম যে লাইন এবং আমাদের যে মেটালিক পার্টস তাদের মধ্যে এরকম একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে, এবং এই ফেজটাতে আমার ফল্টও হয়েছিল। কি হয়েছিল না, ফল্টও হয়েছিল, এরকম ধরো একটা ফল্ট আমার এই ফেজে হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিং গ্রাউন্ডের জন্য যে ফল্টটা। ঠিক আছে, আর্কিং গ্রাউন্ড যেটা সেটা হয়েছিল। এবার মনে করো এই আর্কিং গ্রাউন্ডটা, আর্ক যেটা হচ্ছে সেটাকে আমরা এরকম লাইন দিয়ে দেখিয়েছি। এই আর্কটা ন্যাচারাল যখন সাপ্লাই জিরো হয়েছে, যখন এটা জিরো দিয়ে পাস করেছে, সেই ইনস্ট্যান্টে এটা এক্সটিংগুইশ হয়েছে। ঠিক আছে, সেই ইনস্ট্যান্টে এটা ধরো এক্সটিংগুইশ হয়েছে নিজের থেকেই। এবার সেই অবস্থায় কি হবে, আমার এতক্ষণ পর্যন্ত এই ফেজে ফল্ট হয়েছিল, এটা ধরো আমার একটা ফেজকে আমি দেখাচ্ছি, এটা ধরো আর ওয়াই বি ফেজটাকে আমি শো করছি। হ্যাঁ, বি ফেজের এটা হচ্ছে ক্যাপাসিটার আর গ্রাউন্ড। ঠিক আছে, এটা আমার এই যে নর্মাল ক্যাপাসিটেন্স সেটা ফর্ম করে ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে, সেটা হচ্ছে এইটা। তা যখন এটা আর্কিং গ্রাউন্ড ছিল তখন ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ কত ছিল বলো দেখি, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা কত ছিল, সেটাকে যদি আমি ভিসি বলি সেটা কত ছিল বলো? যখন এটা গ্রাউন্ড অবস্থায় ছিল তখন ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ কত? কোন একটা লাইন, মনে করো এখানে একটা ক্যাপাসিটার আমি লাগিয়েছি, আর এখানে আমি গ্রাউন্ডও করেছি, তাহলে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়? গ্রাউন্ড করেছি মানে কি, এখানের ভোল্টেজ কত, 0 ভোল্ট, এখানেও ভোল্টেজ 0 ভোল্ট, তার মানে এখানেও 0 ভোল্ট, ওখানেও 0 ভোল্ট আর এখানেও 0 ভোল্ট, তাহলে 0 0 দুদিকেই যদি 0 থাকে ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজ কত থাকবে, 0ই থাকবে। তখন ক্যাপাসিটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ছিলই না, যখন আমার এই আর্কটা ছিল
তখন কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ছিলই না, এটাই আমি বলতে চাইছি। বুঝতে পারছো? যখন কোনো একটা ফেজে গ্রাউন্ড ফল্ট হয়েছে, আমরা এরকম অ্যাজিউম করেছি এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, কিন্তু গ্রাউন্ড ফল্ট যদি ওই ফেজে হয়ে থাকে, গ্রাউন্ড ফল্ট মানে কি? আর্কিং গ্রাউন্ড, গ্রাউন্ড ফল্ট বা আর্কিং গ্রাউন্ড যদি থাকে, তার মানে সেখানে ভোল্টেজ কত? সেই লাইনের ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে উপরেও 0, আর এই ক্যাপাসিটরের নিচের দিকটাতেও 0, তার মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমার 0 আছে। ঠিক আছে, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ 0 আছে এবং ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্ট আমার ফ্লো করছে না। কিন্তু এখন যদি আর্কটা নিজের থেকে এক্সটিংগুইশ হয়ে যায়, এই যখন ন্যাচারাল কারেন্টটা 0 হয়েছে, মনে করো সাপোজ সেই ইনস্ট্যান্টে আর্কটা এক্সটিংগুইশ হয়ে গেছে। যদি এক্সটিংগুইশ হয়ে যায় তখন কি হবে? এক্সটিংগুইশ হওয়ার জন্য তখন তো এটা এরকম থাকলো না, এটা তো আর সেরকম থাকলো না, এটা তখন আর গ্রাউন্ডের সঙ্গে ঠেকে থাকলো না। তখন কিন্তু আমার নর্মাল যে লাইন ভোল্টেজ বা নর্মাল যে সাপ্লাই ভোল্টেজ, সেটাই আমার এই লাইনে পড়বে। এবং নর্মাল সাপ্লাই ভোল্টেজটা কত? ভি ফেজ। এটা হচ্ছে ভি ফেজ ভোল্টেজ আমার এই লাইনের মধ্যে তখন পড়বে। ঠিক আছে, এই লাইনে তখন কত ভোল্টেজ পড়বে? ভি ফেজ। কারণ এখানে আর্কটা এক্সটিংগুইশ হয়ে গেছে, ন্যাচারাল কারেন্ট 0 সময় আর্কিং গ্রাউন্ডের জন্য যে এখানে ফল্টটা, সেটা এক্সটিংগুইশ হয়ে গেছে, এবং তার জন্য আমার এখানে ভি ফেজ ভোল্টেজ পড়েছে। এবং ভি ফেজ ভোল্টেজ পড়ার জন্য তখন কত কারেন্ট ফ্লো করবে? আইসি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এখন আইসি কারেন্ট ফ্লো করবে দিয়ে, মনে করো আবার কি হলো, যখন আবার এই সাইকেলটা এদিকে চলে আসবে, তখন তো আবার কি হবে? মানে যখন আবার পজিটিভ ভোল্টেজ যখন আবার এদিকে চলে আসবে, পজিটিভ হাফ সাইকেলে কোনো একটা সময় ধরো এক্সটিংগুইশ হয়েছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে আবার তো সেই আর্কটা পুনরায় এস্টাবলিশড হবে। ঠিক আছে, মানে প্রথমে আমার আর্ক ছিল, এখান দিয়ে আমার 3 আইসি কারেন্ট ফ্লো করছিল। কত আইসি কারেন্ট? 3 টাইমস অফ আইসি কারেন্ট ফ্লো করছিল। কিন্তু তারপরে হঠাৎ একটা ন্যাচারাল কারেন্ট 0-তে আর্কটা এক্সটিংগুইশ হয়ে গেল। আর্কটা এক্সটিংগুইশ হওয়ার জন্য তখন কি হলো না, তখন আমার এর মধ্যে দিয়ে আইসি কারেন্ট ফ্লো করলো, এখানে আর কোনো কারেন্ট থাকলো না, আর্কিং গ্রাউন্ডের ওখানে কোনো আর কারেন্ট থাকলো না। ঠিক আছে, তাহলে কতটা কারেন্টের পরিবর্তন কত হলো? আগে ছিল 3 আইসি, এখন হয়ে গেল শুধু আইসি। এই যে বি ফেজের মধ্যে আগে কারেন্ট ফ্লো হচ্ছিল 3 আইসি, আর এখন কত হচ্ছে? শুধুমাত্র আইসি। তাহলে কারেন্টের ডিফারেন্স কত হলো? এই যে 2 ইন্টু আইসি, এই পরিমাণে এখানে কারেন্টের ডিফারেন্স তৈরি হলো। তাহলে এই যে 2 ইন্টু আইসি, এই পরিমাণ কারেন্টের ডিফারেন্সের জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা ছিল সেটা চেঞ্জ হবে, এবং যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি চেঞ্জ, সেটা ইকুয়াল টু কি হবে? আমার ক্যাপাসিটিভ যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, মানে হাফ এলআই স্কোয়ার, হাফ ইন্টু এলআই স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে কত? হাফ সিভি স্কোয়ার। এখানেও আগের দিন আমি যেরকম বলেছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক যে এনার্জিটা ছিল সেটা আমার ক্যাপাসিটিভ বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, হাফ সিভি স্কোয়ারে পরিণত হয়ে যাবে। তো এখানে আমার চেঞ্জ অফ কারেন্ট কত হয়েছে? আই মানে এখানে আমরা বলতে চাইছি চেঞ্জ অফ কারেন্ট। তো আগে ফল্ট যখন ছিল, আর্কিং গ্রাউন্ড যখন ছিল, তখন ছিল 3 আইসি, আর ফল্টটা যখন নিজের থেকে ক্লিয়ার হলো, তখন কারেন্ট হয়ে গেল শুধু আইসি। তার মানে কি? তার মানে এখানে ভোল্টেজ হয়ে গেল কত? সরি, কারেন্টের ডিফারেন্স হয়ে গেল কত? 2 ইন্টু আইসি। তাহলে এই 2 ইন্টু আইসি যদি আমরা এখানে পুট করি, তাহলে দুদিককার হাফ তো কেটে যাবে। তাহলে এল ইন্টু, এখানে আমরা লিখবো 2 ইন্টু আইসি, ঠিক আছে, তার হোল স্কোয়ার, 2 ইন্টু আইসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের কত না? সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে ওখান থেকে আমরা ভি সমান কত পেয়ে যাব? ওখান থেকে ভি সমান আমরা পেয়ে যাব, কিন্তু ভি সমান আমরা পেয়ে যাব হচ্ছে 2 ইন্টু আইসি ইন্টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই সি। ঠিক আছে, 2 ইন্টু আইসি ইন্টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই সি। ওয়েট করো,
তো যেটা বলছিলাম যে এখানে ক্যাপাসিটিভ এনার্জিতে এটা কনভার্টেড হয়ে যাবে, মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, দিয়ে একটা এই যে ভি যেটা আছে সেটা এখানে তৈরি হবে। তো সেই ভি ভোল্টেজটা পড়বে কোথায়? যে লাইনটাতে ফল্ট হয়েছিল সেই ফেজেই পড়বে ভি ভোল্টেজটা। ঠিক আছে, তো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, মানে প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে যে এই আর্কের মধ্যে যখন আর্কিং গ্রাউন্ড যখন ক্লিয়ার হচ্ছে নিজের থেকে, সেই আর্কিং গ্রাউন্ডের জন্য কি হচ্ছে না, একটা যে ভোল্টেজ আমার তৈরি হচ্ছে না, ভি যেটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল যে ভোল্টেজ, সিস্টেমের যে রেটেড ভোল্টেজ, তার থেকে প্রায় 4 থেকে 6 গুণ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 4 to 6 টাইমস অফ দ্য রেটেড ভোল্টেজ, 4 to 6 টাইমস অফ দ্য রেটেড ভোল্টেজ, এই পরিমাণ ভোল্টেজ কিন্তু আমাদের এই লাইনের মধ্যে চলে আসতে পারে এই আর্কিং গ্রাউন্ডটা যখন নিজের থেকে ক্লিয়ার হচ্ছে। মানে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখি তাহলে দেখতে পাবো এই ভি যেটা পাবো আমরা, সেই ভোল্টেজটা হচ্ছে লাইনের যে নর্মাল রেটেড ভোল্টেজ তার থেকে 4 থেকে 6 গুণ। মানে ধরো একটা লাইন আছে, সাপোজ একটা লাইন আছে আমাদের 132 কেভি, একটা ট্রান্সমিশন লাইন এরকম আছে 132 কেভি একটা ট্রান্সমিশন লাইন আছে। তো সেখানে যদি আমরা এরকম আর্কিং গ্রাউন্ডের জন্য একটা ওভার ভোল্টেজ যেটা তৈরি হবে যখন আর্কিং গ্রাউন্ডটা নিজের থেকে ক্লিয়ার হবে, তো দেখা যাবে এটার থেকে 4 থেকে 6 গুণ পর্যন্ত একটা ভোল্টেজ, মানে বুঝতে পারছো প্রায় হচ্ছে 800 ভোল্টেজের কাছাকাছি একটা ভোল্টেজ কিন্তু লাইনে চলে আসবে। যেটা 132 কেভি লাইন, সেখানে 800 ভোল্টেজের কাছাকাছি একটা লাইন, 800 কেভি ভোল্টেজের কাছাকাছি একটা লাইন কিন্তু তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা হিউজ ওভার ভোল্টেজ কিন্তু লাইনের মধ্যে চলে আসতে পারে ডিউ টু দ্য ক্লিয়ারিং অফ দ্য আর্কিং গ্রাউন্ড। এবং যখন এরকম একটা হিউজ ভোল্টেজ চলে আসবে তখন কি হবে, তখন আবার কি হবে বলো, যখন আবার এরকম হিউজ ভোল্টেজ চলে আসছে, ধরো কোনো একটা পার্টিকুলার ফেজ, আমাদের এরকম ধরো ক্রস আর্মস গুলো আছে, এরকম ধরো ক্রস আর্মস আছে, ক্রস আর্মের পরে আমাদের ধরো এখানে ইনসুলেটার্স গুলো রাখা আছে, এরকম এরকম ধরো পার্টিকুলার কোনো একটা তিনটে ফেজের এরকম ইনসুলেটার্স গুলো রাখা আছে। এরকম যখন কোনো একটা পার্টিকুলার ফেজে আর্কিং গ্রাউন্ড হয়ে সেটা নিজের থেকে ক্লিয়ার হলো, কিন্তু যখন ক্লিয়ারটা হলো তখন আবার একটা হিউজ ভোল্টেজ কিন্তু তৈরি হলো। মানে তার জন্য আবার কি হবে, আবার যে ফেজে ফল্ট হয়েছিল সেই ফেজে আবার একটা আর্কিং গ্রাউন্ড তৈরি হয়ে যাবে, মানে আবার এখানে একটা আর্কিং গ্রাউন্ড তৈরি হবে। একবার ক্লিয়ার হলো, কিন্তু যেহেতু এরকম একটা হিউজ ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে, আবার একটা আর্কিং গ্রাউন্ড তৈরি হবে। ঠিক আছে, আর অন্যান্য ফেজগুলোতে কি হবে, অন্যান্য ফেজে কি হবে না, সেখানেও হবে। দেখো যখন আমার এইরকম আর্কিং গ্রাউন্ড হয়েছিল, আর্কিং গ্রাউন্ড হওয়ার জন্য এই ফেজে তো কারেন্ট 3 আইসি থেকে চেঞ্জ হয়ে শুধু আইসি হয়েছিল। আর অন্যান্য যে দুটো হেলদি ফেজ আছে, হেলদি ফেজে কি হবে না, যখন এরকম ফল্ট হয়েছিল তখন আমার এই হেলদি ফেজগুলোতে কত কারেন্ট ফ্লো করছিল, 3 টাইমস অফ আইসি কারেন্ট ফ্লো করছিল অন্যান্য যে হেলদি ফেজ আছে সেখানে। কিন্তু যখন আমার ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন এই হেলদি ফেজে কত কারেন্ট ফ্লো করবে, শুধু আইসি ফ্লো করবে। তখনও কিন্তু একটা কারেন্টের ডিফারেন্স তৈরি হবে, √3 আইসি আর নর্মালি হচ্ছে শুধু আইসি। তার মানে তখন একটা সেটার জন্য কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি চেঞ্জ হবে, এবং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি চেঞ্জ যদি হয় এখানে √3 ইন্টু আইসি মাইনাস যদি আমরা আইসি করি তার হোল স্কোয়ার বার করি, আমরা সেই ভোল্টেজের মানটাও পেয়ে যাবো। তার মানে অন্যান্য দুটো ফেজেও কিন্তু একটা ওভার ভোল্টেজ তৈরি হবে, কিন্তু তার পরিমাণটা তুলনামূলকভাবে কম হবে। যে ফেজে আর্কিং গ্রাউন্ড হয়েছে সেই ফেজে যতটা ওভার ভোল্টেজের প্রভাব পড়বে, অন্যান্য দুটো হেলদি ফেজে অতটা প্রভাব পড়বে না, কিন্তু সেখানেও কিন্তু একটা ইনসুলেশনের উপরে স্ট্রেন পড়বে, কারণ সেখানেও ওভার ভোল্টেজ হবে। তো এই সমস্ত ব্যাপার আর্কিং গ্রাউন্ডের মধ্যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো আর্কিং গ্রাউন্ডের মধ্যে আলটিমেটলি তাহলে আমরা সামারাইজ যদি করি, তার মানে আমরা সামারিলি বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার ফেজে এরকম যদি আর্কিং হয়, মানে কোনো আর্কিং গ্রাউন্ড তৈরি হয় আনগ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেমে, সেখানে এরকম যে ফেজে আর্কিং গ্রাউন্ড হয়েছে সেই ফেজে একটা হিউজ ওভার ভোল্টেজ তৈরি হবে। যখন সেই আর্কিং গ্রাউন্ডটা নর্মালি ক্লিয়ার হতে যাবে, তখন ন্যাচারালি যখন ক্লিয়ার হবে তখন কিন্তু একটা এরকম ওভার ভোল্টেজ সেখানে তৈরি হবে, এবং সেই ওভার ভোল্টেজের কারণে লাইনের মধ্যে ইনসুলেশনস গুলো ড্যামেজ হতে পারে, এবং লাইনের মধ্যে অনেক একটা হিউজ একটা ফল্ট অকার করতে পারে, বা হিউজ একটা ইনসুলেশন ড্যামেজ করে সেটার এফেক্ট অনেক বেশি হতে পারে। এবং সেই কারণে আর্কিং গ্রাউন্ড ফেনোমেনাটাকে আমরা কখনোই পারমিট করতে পারি না লাইনের মধ্যে। ঠিক আছে, তো সেই কারণবশত এরকম আনগ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেম যেটা আগে ইউজ করা হতো সেটা কিন্তু বর্তমানে আর ইউজ করা হয় না। এখনকার দিনে সবসময় নিউট্রালটা গ্রাউন্ড করা থাকে। ঠিক আছে, এখনকার দিনে সবসময় কিন্তু নিউট্রাল গ্রাউন্ড করে কি এই যে আর্কিংটা এটাকে মানে বন্ধ করা যায়, বা হ্যাঁ নিউট্রাল গ্রাউন্ডিং, এবং তার সঙ্গে গ্রাউন্ড যেটা নিউট্রাল করা হয় না, ওখানে পিটারসন কয়েল বলে একটা সিস্টেম করা থাকে, পিটারসন কয়েল,
ঠিক আছে, সেটা আলাদা সিস্টেম, সেটা পরে ডিসকাস করা যেতে পারে। ওখানে আর্কিং পিটারসন কয়েল বলে আরেকটা আলাদা সিস্টেমও এখানে করা থাকে, অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট। তো সেটা করলেই আর্কিং গ্রাউন্ডের জন্য যে এই ওভার ভোল্টেজ, এই ঘটনাটা আর ঘটে না। ঠিক আছে, কিন্তু ওই আনগ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেমে এটা ঘটবে। এবং এই আর্কিং গ্রাউন্ডটা মেনলি আনগ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেম, যেটা আগেকার দিনে ট্রান্সমিশন সিস্টেমে ইউজ করা হতো, সেটার জন্য এটার কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, তো আর্কিং গ্রাউন্ড হচ্ছে একটা কারণ যে কারণে আমাদের সিস্টেমের মধ্যে হিউজ ওভার ভোল্টেজ দেখা দিতে পারে। ঠিক আছে, তো আমরা ইন্টারনাল রিজনস গুলো পড়ছিলাম। ইন্টারনাল রিজনস এর মধ্যে আমরা আগের দিনে সুইচিং দেখেছি, আজকে আমরা ডিসকাস করলাম ইনসুলেশন ফেইলিওর আর আর্কিং গ্রাউন্ড। আর একটা কারণ হয়, সেটা খুব শর্টে বলে দিই, সেটার নাম হচ্ছে কি রেজোনেন্স, যেটা আমি আগের দিন নামটা বলেছিলাম। রেজোনেন্স বলে একটা ঘটনা ঘটে। রেজোনেন্সের কারণেও কিন্তু সিস্টেমের রেজোনেন্স বলে একটি ঘটনা ঘটে, যে কারণেও কিন্তু ট্রান্সমিশন লাইনে ওভার ভোল্টেজ দেখা দিতে পারে। এই রেজোনেন্সের ব্যাপারটা কি? রেজোনেন্স মানে হচ্ছে, আমরা কি জানি, সিরিজ রেজোনেন্স এবং প্যারালাল রেজোনেন্স, ইলেকট্রিক্যাল সার্কিট এবং নেটওয়ার্ক এর মধ্যে আমরা এগুলো ডিসকাশন করেছি। রেজোনেন্স যে একটা ফেনোমেনা, সেই ফেনোমেনাতে আমরা বলতে পারি যখন আমাদের লাইনের যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাকে আমরা বলি কি এক্সএল, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, দ্যাট মিন্স এক্সএল, সেইটা যখন লাইনের যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, এক্সসি, XL equal to যখন XC হয়ে যাচ্ছে, means the inductive reactance become equal to the capacitive reactance of the line, তখন কি হবে না, তখন রেজোনেন্স কন্ডিশন লাইনের মধ্যে দেখা দেবে। এবং তখন লাইনের মধ্যে যে ইম্পিডেন্সটা হবে, সেই ইম্পিডেন্সটা কি হবে, অনলি ডিউ টু দ্য রেজিস্ট্যান্স। কারণ আমরা লাইনের ইম্পিডেন্স সমান কি জানি, লাইনের ইম্পিডেন্সকে যদি আমরা জেড দিয়ে ডিনোট করি, জেড ইকুয়াল টু আমরা জানি আর প্লাস কত, আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি, জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি, বা এক্সএল ইকুয়াল টু যদি এক্সি হয়ে যায়, তার মানে আমরা বলতেই পারি যে আমাদের লাইনের মধ্যে এক্সএল মাইনাস এক্সি এই পার্টটা জিরো হয়ে যাবে। তখন লাইনে কে থাকবে, শুধু রেজিস্টিভ এফেক্টটা থাকবে খালি। এবং রেজিস্ট্যান্স যদি শুধুমাত্র থাকে, তখন কিন্তু লাইনটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনে অপারেট করছে বলে আমরা বলতে পারি। ঠিক আছে, এবং এই রেজোনেন্সের জন্য কিন্তু হাই ভোল্টেজ একটা তৈরি হতে পারে ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে। ঠিক আছে, কিন্তু আমাদের যে নর্মাল যে ট্রান্সমিশন লাইন, আর যেখানে আমরা ইউজ করি কত কত ভোল্টেজ সাপ্লাই ইউজ করি, একটা হাই ভোল্টেজ ইউজ করি, বাট ফ্রিকোয়েন্সিটা সবসময় আমরা 50 হার্জ ইউজ করি, তাই তো। হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনেও আমরা 50 হার্জই তো ইউজ করি। এবার এই 50 হার্জ যে ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করছি, এই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যে লাইনের যে ক্যাপাসিটেন্সের যে এফেক্ট, ঠিক আছে, ন্যাচারাল যে ক্যাপাসিটেন্সের যে এফেক্ট, সেটা খুবই নেগলিজেবল, ক্যাপাসিটেন্সের এফেক্টটা খুব একটা থাকে না। তো যে কারণবশত আমাদের ওই রেজোনেন্সের যে ঘটনাটা, এই ঘটনাটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খুবই রেয়ার ইনসিডেন্ট। ঠিক আছে, নর্মাল যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ ফ্রিকোয়েন্সি, সেখানে রেজোনেন্সের মতো ঘটনা ঘটার সম্ভাবনা খুবই রেয়ার। ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে জেনারেটর থেকে যে জেনারেটেড ভোল্টেজ হচ্ছে, সেটার মধ্যে যদি এইরকম 50 হার্জ ছাড়াও কোনো ডিস্টর্টেড সিগন্যাল থাকে, মানে হচ্ছে অন্যান্য হায়ার অর্ডার হারমোনিক্স যদি থাকে, সাপোজ 150 হার্জ অথবা ধরুন 250 হার্জ, এরকম হায়ার অর্ডার হারমোনিক্স যদি ওর মধ্যে থাকে, তখন আমাদের এই রেজোনেন্স কন্ডিশন অ্যারাইজ করতে পারে। আদারওয়াইজ নর্মাল যদি আমাদের পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জের থাকে, তার মধ্যে কোনো রকম কোনো ডিস্টরশন না থাকে, সেই অবস্থাতে আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স যেহেতু অনেক কম, তো সেই কারণে এই রেজোনেন্সের ঘটনা ঘটার চান্সেসও অনেক কম বা খুবই রেয়ার। ঠিক আছে, তো এটাও একটা খুব রেয়ার একটা হলেও একটা রিজন ফর ইনসুলেশন, মানে ফর ওভার ভোল্টেজের এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল ইন্টারনাল রিজনস। ইন্টারনাল রিজনস এর মধ্যে সুইচিং অফ দ্য আনলোডেড লাইন, সুইচিং অফ দ্য লোডেড লাইন, কারেন্ট চপিং, এগুলো ছিল। এবং তারপরে হচ্ছে ইনসুলেশন ফেইলিওর, আর্কিং গ্রাউন্ড এবং রেজোনেন্স। এই কটা কন্ডিশনের জন্য, ইন্টারনাল কন্ডিশনের জন্য আমাদের লাইনে ওভার ভোল্টেজের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এগুলো আজকে ডিসকাস করা হলো। আজকে যেটা ডিসকাস করা হলো, সবাই ক্লিয়ার হয়েছে সবার কাছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। সেটা বলার, হ্যাঁ স্যার। কি বলো, কি কি কারণ আছে ইনসুলেশন ফেলিওরের? ইনসুলেশন ফেলিওরের কারণগুলো বলো। ইনসুলেশন ফেলিওরের কি কি কারণ আজকে বললাম? ওই তো একটাই রেজোনেন্স বললেন,
আর তার আগেরটা ওই আর্কিং গ্রাউন্ডেড বললেন, আর্কিং হুম। গ্রাউন্ড। হ্যাঁ, আর আর কালকে ওই সুইচিং বলেছিলেন। আচ্ছা, তার আগে আজকে আর একটা ইনসুলেশন ফেলিওরও বলেছি, ঠিক আছে? ইনসুলেশন স্যার ফেলিওর তখন বলে আমি একটা। জয়েন করিনি তো, আচ্ছা একটু পরে আচ্ছা করেছি ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আর্কিং আমি গ্রাউন্ডটা একবার কি ভিডিও ধরনের করেছি। সিস্টেমে হবে? এখনকার যে আমাদের গ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেম, সেখানে কি হবে আর্কিং গ্রাউন্ড? না, নিউট্রালটা গ্রাউন্ড করা থাকে, সেই জন্য হবে না। আচ্ছা, আর এই যে ফেজর ডায়াগ্রাম গুলো বলা হলো, এগুলো কি সব বুঝতে পেরেছো? ফেজর ডায়াগ্রাম যেগুলো লিখেছি এখানে, এগুলো সব ক্লিয়ার হয়েছে? স্যার ওই মানে পরে যে মানে যেটা ওই ফল্ট হয়েছিল সেইখানটা একটু গন্ডগোল ছিল। মানে ফল্ট কন্ডিশনে মানে হ্যাঁ 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 এইটাতে হ্যাঁ। এটাতে কারেন্টটা কোন দিকে যাচ্ছে বলো? মানে ওই তুমি কোন বলো। দিকে যাচ্ছে সেটাই, মানে কিভাবে যাচ্ছে ওটাই বুঝতে পারিনি। মানে এই দেখো দিকে তো যাচ্ছে, মানে ওই দেখো যখন এই ফেজে ফল্ট হয়েছে, বি ফেজে মনে করো ফল্ট হয়েছে, তখন গ্রাউন্ড কারেন্টটা বি ফেজে ফল্ট হয়ে গেছে, তার মানে রিটার্ন করবে এদিক দিয়ে। এবার ধরো রেড ফেজ, এখানে তো ভোল্টেজ আছে, এই ফেজটা তো হেলদি ফেজ, তাই না? এই ফেজে তো ফল্ট হয়নি, হেলদি ফেজ, তাহলে এখানে ভোল্টেজ আছে তো। তাহলে সেই ভোল্টেজ, আর এখানে আমার গ্রাউন্ড আছে, এখানে জিরো পোটেনশিয়াল, এখানে হাই পোটেনশিয়াল, তাহলে এই দুটোর মধ্যে একটা কারেন্ট তো যাবে, এটা বুঝতে পারছো? এখান থেকে হুম এই রাস্তায় একটা কারেন্ট তো যাবে, এত দূর পর্যন্ত কারেন্ট তো আসবে, সেটা বুঝতে পারছো তো? কারণ এখানে হ্যাঁ ভোল্টেজ আছে, এখানে লো ভোল্টেজ, জিরো ভোল্টেজ, তাহলে এই দুটোর মধ্যে কারেন্ট তো যাবে। তাহলে এখান থেকে কারেন্ট এত দূর চলে তো এলো, এবার ফিরবে কোন রাস্তা দিয়ে? ফেরার রাস্তা কোন দিকে আছে বলো? ফেরার হচ্ছে সব থেকে সহজ রাস্তা নেবে, দাও সব থেকে যেটাতে লো ইম্পিডেন্স পাবে, যেটাতে কম বাধা পাবে, সেই রাস্তাটা নেবে। তো একদম কম বাধার কোন রাস্তা আছে এখানে? এটাতে তো ক্যাপাসিটেন্স আছে, এটাতেও হুম ক্যাপাসিটেন্স আছে, এগুলোতে বাধা পাবে, তাহলে বাধা পাবে না কোন রাস্তায়? এই যে ফল্ট হয়ে গেছে যেখানটা, এখানটাই বাধা পাবে না। কারণ ফল্ট পাথে আমরা জানি লো রেজিস্ট্যান্স বা লো ইম্পিডেন্স, তাহলে এদিক দিয়ে কারেন্ট এখানে এলো, এসে কোন দিকে হুম যাবে? এই ফল্ট দিয়ে রিটার্ন করবে। ফল্টের এখানে লো রেজিস্ট্যান্স পাথ আছে, এইদিকে চলে যাবে, দিয়ে এইখান দিয়ে কোন দিকে যাবে? ওই দিকে তো যাবে না, ওকে তো রিটার্ন করে হুম আবার হুম যেখান থেকে এসেছিল সেখানে রিটার্ন করতে হবে। তাহলে এখান দিয়ে আসবে, দিয়ে এই বি ফেজের লাইনটার মধ্যে দিয়ে আসবে, এসে কি করবে না এদিক দিয়ে গিয়ে এখন আবার ঢুকবে কোথায়? এখানে তো আর ঢুকবে না, এটা দিয়ে কেন ঢুকবে? যেখান দিয়ে এসেছে সেখানে গিয়ে আবার রিটার্ন করবে। তাহলে এখান দিয়ে গিয়ে যে ফেজ দিয়ে এসেছিল, রেড ফেজ দিয়ে এসেছিল, তারপরে রেড ফেজে আবার রিটার্ন হবে। তাহলে এটা ক্লোজ একটা পাথ হলো, মানে এখান থেকে শুরু, এদিক দিয়ে এসে এই নিউট্রাল হয়ে, সরি নিউট্রাল না, সরি ফল্ট হয়ে এদিক দিয়ে গিয়ে হুম আবার ওইখানে রিটার্ন করে দেবে। এটা হলো রেড ফেজের জন্য। তাহলে এই কারেন্টটা কোন দুটো ফেজের মধ্যে ফ্লো করলো? রেড ফেজ এবং ব্লু ফেজ, এই ব্লু দুটো ফেজের ফেজের। মধ্যে ফ্লো করলো। তার মানে তার জন্য রেসপন্সিবল ভোল্টেজটাকে ভিআরবি, রেড ফেজ আর ব্লু ফেজের মধ্যেকার ভোল্টেজটাকে কি বলে? ভিআরবি বলে। ঠিক আছে? অনুরূপ ভাবে ইয়েলো ফেজের যে কারেন্ট, দেখো এখানে ভোল্টেজ আছে, এটা তো হেলদি ফেজ, এখানে ভোল্টেজ আছে, এখানে জিরো ভোল্টেজ, এটা গ্রাউন্ড। তাহলে কারেন্ট কোন দিকে আসবে? এখান থেকে এই রাস্তায় আসবে, এত হুম দূর তো চলে আসবে, দিয়ে এবার সে তার কাছে ফেরার রাস্তা কোন দিকে? ফেরার তো রাস্তা এদিকে গেলে তো রেজিস্ট্যান্স আছে, এদিকে গেলেও হুম এর ইম্পিডেন্স আছে, কিন্তু রিটার্ন তাহলে করবে লো রেজিস্ট্যান্স পাথটা দিয়ে। তার মানে এদিক দিয়ে এসে এই ফল্টের মধ্যে দিয়ে রিটার্ন করে আবার এই বি ফেজের মধ্যে দিয়ে গিয়ে রিটার্ন করে যাবে, যেখান থেকে এসেছিল সেখানে রিটার্ন করে যাবে। ঠিক আছে? তার মানে এটা কার কার মধ্যে ফ্লো করলো? ইয়েলো ফেজ এবং ওয়াই ব্লু ফেজ। তার মানে হুম ইয়েলো এবং ব্লু, তার মানে ভি ওয়াই বি, এই দুটো ফেজের মধ্যেকার যে ভোল্টেজ, সেটাই হচ্ছে এই কারেন্টের ফ্লো হওয়ার জন্য রেসপন্সিবল। ঠিক আছে? তো এই ব্যাপারটাকে কাজে লাগিয়েই আমরা ভিআরবি থেকে, মানে এই আমাদের এবার দেখো আইসিআর যেটা আসছে সেটা কার জন্য ফ্লো করছে? আর এবং বি এর মধ্যেকার ভোল্টেজের জন্য। এবং ক্যাপাসিটেন্স হুম কারেন্ট যেহেতু ক্যাপাসিটিভ কারেন্ট, সেটা তো ভিআরবি থেকে কি করবে? ল্যাগ করবে না লিড করবে? লিড ক্যাপাসিটিভ কারেন্ট করবে। অলওয়েজ লিড করবে, ক্যাপাসিটিভ হুম কারেন্ট অলওয়েজ লিড করবে। তাহলে আমরা ফার্স্টে ফেজর ডায়াগ্রামটা এঁকে নিয়ে ভিআরবিটাকে বার করে নেব, ভিওয়াইবিটাকে বার করে নেব, দিয়ে কি করব? আইসিআরটাকে দেখানোর জন্য ভিআরবি থেকে 90 ডিগ্রি এগিয়ে দেবো, আর আইসিওয়াইটাকে দেখানোর জন্য ভিওয়াইবি থেকে 90 ডিগ্রি এগিয়ে দেবো। সেটাই আমরা করেছি। দেখো পরের কথায় যেটা ফেজর রেখেছি, নর্মাল আই আর বি, এটা তো নর্মাল কন্ডিশন। এবার ভিআরবি বার করতে গেলে আমাকে কি করতে হতো? আরবি বার করতে গেলে আই, যেটা আর এন আছে আর যেটা বিএন আছে, এই দুটোকে বিয়োগ করতে হতো। বিয়োগ করতে গেলে আমাকে এখানে এটাকে উল্টো দিকে টানতাম, টেনে এরকম একটা সামান্তরিক কমপ্লিট করতাম, দিয়ে তার যে কর্ণটা হতো সেটা হতো। তো সেটাকে আমরা প্যারালালি এখানে দেখিয়ে দিয়েছি, জাস্ট অতটা না করে আমরা ডাইরেক্টলি এখানে দেখিয়ে দিচ্ছি ভিআরবি হলো এটা। অনুরূপভাবে এটা হলো ভিওয়াইবি, এটাও ক্যালকুলেট করতে পারবে। ভিওয়াই থেকে ভিবি বিয়োগ করলে এরকম পেয়ে যাবে ভিওয়াইবি। এবার ভিওয়াইবি থেকে আমি 90 ডিগ্রি এগিয়ে আইসিওয়াই কে দেখাচ্ছি, আর ভিআরবি থেকে 90 ডিগ্রি এগিয়ে আমরা আইসিআর কে দেখাচ্ছি। এবার একটা জিনিস দেখো, এই যে আইসিআর এবং আইসিওয়াই দুটোই কোনটা দিয়ে রিটার্ন করেছে বলো? আইসিআরটা এদিক দিয়ে এসে এই গ্রাউন্ড দিয়ে রিটার্ন করেছে, যেখানে গ্রাউন্ড হুম ফল্ট হয়েছিল সেখান দিয়ে রিটার্ন করেছে। আর আইসিওয়াইটাও এখান দিয়ে এসে এই গ্রাউন্ড ফল্ট দিয়ে রিটার্ন করেছে।
মানে গ্রাউন্ড ফল্ট দিয়ে যেটা রিটার্ন করেছে সেটা আলটিমেটলি বি ফেজেই তো ঢুকেছে। তার মানে বি ফেজে যে কারেন্টটা আমার ঢুকলো সেটা কিন্তু আমার এই দুটো কারেন্টের সাম হচ্ছে, দেখো আইসিআর এবং আইসিওয়াই এই দুটো কারেন্টের যোগফল এটা দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে দুটো কারেন্টের যোগফল তো বার করতে হবে, সেটাই হচ্ছে আমার ফল্ট কারেন্ট। তো সেটাই আমি বার করার জন্য দেখো এই দুটো যে কারেন্ট হয়েছে আইসিওয়াই এবং আইসিআর এই দুটোর আমরা যোগ করেছি, যোগ করে আমরা এই ফল্ট কারেন্টটা বার করেছি। তো সেটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে ফল্ট কারেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 ইন্টু আইসি। এটা নর্মাল কন্ডিশন যদি ফল্ট না হতো তখন কারেন্ট কত হতো, শুধু আইসি হতো, কিন্তু যখন ফল্ট হয়ে গেছে তখন ফল্ট কারেন্ট হচ্ছে 3 ইন্টু আইসি, মানে 3 গুণ হয়ে গেছে। এবং যখনই এই কারেন্টের মাত্রাটা 4 অ্যাম্পিয়ারের থেকে বেশি হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, এইখানে মানে যে লাইনটা আছে এবং যে আমাদের মেটালিক পার্টস আছে সেই দুটো পার্টের মধ্যে একটা কি হচ্ছে, একটা আর্ক তৈরি হচ্ছে, মানে এই জায়গাকার যে বাতাসটা মানে এয়ারটা সেটা আয়োনাইজেশন হয়ে যাচ্ছে, আয়োনাইজেশন হয়ে গিয়ে একটা আর্ক তৈরি হয়ে যাচ্ছে, এবং তখন আর্ক তৈরি হলে এটা একটা শর্ট সার্কিটের মতো থেকেই যাচ্ছে। এই যে ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে আর্কিং গ্রাউন্ড, ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে আর্কিং গ্রাউন্ড। এবার এই আর্কিং গ্রাউন্ডটা যখন ক্লিয়ার হচ্ছে নিজের থেকে সেই সময়ে কি হচ্ছে, দেখো একটা পার্টিকুলার ফেজের এটা হলো লাইন, এখানে ধরো ব্লু ফেজে ফল্ট হয়েছে, ঠিক আছে, নর্মাল কন্ডিশনে এখানে ক্যাপাসিটেন্স ছিল, ঠিক আছে, কিন্তু যখন ফল্ট হয়ে গেছে তখন তো ক্যাপাসিটেন্সের একপাশে কোনো ভোল্টেজ নেই, কারণ এখানে ফল্ট হয়ে গেছে, তার মানে ভোল্টেজটা ওই ফেজে অটোমেটিক্যালি জিরো হয়ে গেছে। কিন্তু যখন এই ফল্টটা একটা সময়ে যখন ফল্টটা হচ্ছে কিসের জন্য, এরকম পাওয়ার সাপ্লাই আসছে বলেই তো ফল্ট কারেন্টটা যেতে পারছে। পাওয়ার সাপ্লাইয়ের যখন জিরো আসছে, যে এই সময় যখন বি ফেজের যে পাওয়ার সাপ্লাই ধরো ভোল্টেজ সেটা যখন জিরো হচ্ছে তখন কি হবে, ফল্টটা কারেন্টের ম্যাগনিটিউডটা কমবে, মানে ফল্টটা সেই সময় ধরো উইথড্র হয়ে গেছে। তো ফল্ট যদি উইথড্র হয়ে যায় তখন কি হবে, তখন কিন্তু আবার এই ক্যাপাসিটেন্সের এফেক্টটা চলে আসবে, তখন আবার এখানে নর্মাল ভোল্টেজ পড়বে, নর্মাল ভোল্টেজ অর্থাৎ ভি ফেজ, এই ভোল্টেজটা চলে আসবে, তখন আবার ক্যাপাসিটেন্সের মধ্যে কারেন্ট যাবে, এবং সেই কারেন্টটা কত, আইসি কারেন্ট। নর্মাল অবস্থায় আমরা জানি আইসি কারেন্ট হয়, তার মানে ফল্ট ক্লিয়ার হয়ে গেলেই আইসি কারেন্ট যাচ্ছে, আর ফল্ট হলেই কত কারেন্ট যাচ্ছিল এর মধ্যে 3 আইসি যাচ্ছে। তাহলে কারেন্টের ডিফারেন্স কত হচ্ছে, ফল্ট হওয়া অবস্থায় হচ্ছে 3 আইসি আর ফল্ট না হলে শুধু আইসি, তাহলে কারেন্টের পার্থক্য কত, দুটো ডিফারেন্স 2 ইন্টু আইসি। এবার এই যে কারেন্টের ডিফারেন্সটা তৈরি হচ্ছে যখন এই ফল্টটা ক্লিয়ার নিজের থেকে হচ্ছে তখন কারেন্টের যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে তার জন্য মানে বলতে পারি আমরা যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, এবং এই যে মানে যখন ফল্ট কারেন্ট বেশি ছিল তখন আমার বেশি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ছিল, আর যখন ফল্ট কারেন্টটা কমে গেল, মানে ফল্ট তো নয় এটা, মানে কারেন্টটা যখন কমে গেল আইসিটা কমে গিয়ে শুধু আইসি হয়ে গেল তখন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা কমে গেল। সেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কতটা কমলো তাহলে, হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, এই আইটা মানে হচ্ছে ডেল্টা, কতটা কারেন্টের পরিবর্তন হয়েছে সেই ডিফারেন্সটা 2 ইন্টু আইসি তার হোল স্কোয়ার। সেই কারেন্টটা কিসে পরিণত হয়েছে, সেই এনার্জিটা আমার একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে পরিণত হয়েছে, এটা হচ্ছে ইকুয়াল টু আমরা লিখবো হাফ সিভি স্কোয়ার। সেখান থেকে এই যে ভিটা বেরোবে সেই ভিটা বেসিক্যালি হচ্ছে আমাদের কতটা ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে। এই যে ভোল্টেজটা আমরা পাবো না সেই ভোল্টেজটা কিন্তু অনেক বেশি ভোল্টেজ, এটা কত গুণ, মানে নর্মাল যে ভোল্টেজ তার থেকে 4 থেকে 6 গুণ পর্যন্ত বেশি ভোল্টেজ এখানে তৈরি হয়। মানে বুঝতে পারছো, যদি একটা লাইন 132 কেভি লাইন হয় সেখানে এই আর্কিং গ্রাউন্ডটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে এরকম ফল্ট নিজের থেকে যখন ক্লিয়ার হচ্ছে সেই সময় এখানে 132 কেভি ভোল্টেজ তৈরি হওয়ার পরিবর্তে 4 ইন্টু 132 কেভি ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটার জন্য কি হবে, সেটার জন্য আবার আমার আর্কিং গ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে যাবে। মানে এত একটা হিউজ ভোল্টেজ যখনই পড়ছে কার মধ্যে পড়ছে, লাইনের মধ্যে এবং আমাদের ক্রস আর্মের মধ্যে পড়ছে, তাহলে এইখানকার যে বাতাস সেটা আবার আয়োনাইজ হয়ে যাবে, মানে যে আর্কিং গ্রাউন্ডটা আগে হয়েছিল সেটা আবার চলতে থাকবে, মানে আর্কিং গ্রাউন্ডটা বন্ধই হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এবং মাঝে মাঝে এরকম একটা হিউজ ওভার ভোল্টেজ আমার এই লাইনের মধ্যে পড়বে, এবং লাইনের মধ্যে এরকম ওভার ভোল্টেজ যদি পড়ে তাহলে লাইনের মধ্যে যে সমস্ত ইনসুলেটর গুলো আছে সবই ড্যামেজ হয়ে যাবে, কারণ এত হিউজ ভোল্টেজ উইথস্ট্যান্ড করার মতো তাদের ক্যাপাসিটি কিন্তু থাকবে না। এটা একটা খুবই ডেঞ্জারাস একটা ইনসিডেন্ট আর্কিং গ্রাউন্ড, যে কারণে আর্কিং গ্রাউন্ডটা যে সিস্টেমে হতো অর্থাৎ কিনা আমাদের আনগ্রাউন্ডেড নিউট্রাল সিস্টেম, সেখানে সেই সিস্টেম কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে ক্লোজ করছি। নেক্সট ডেতে আমরা যেটা আমাদের লাইটেনিং আছে, লাইটেনিং এর ইনসিডেন্ট কিভাবে ঘটে সেগুলো সম্পর্কে ডিসকাশন করব। ঠিক আছে স্যার, অ্যাটেন্ডেন্স নেন না আপনি? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব স্যার বলছিলাম